স্যার বলছিলাম ওই 27 তারিখের আমাদের ক্লাসের ভিডিওটা আপনি স্যার আপলোড করেননি স্যার। 27 তারিখ কি কিসের ওপরে হয়েছিল বলো তো ক্লাসটা? স্যার ওই দিন আপনি ওই স্যার ওই কি ভুলে গেলাম স্যার। ওই স্যার একটু দেখে বলছি স্যার। উম, আমার তো মনে হচ্ছে কিছু বাকি নেই, একটু দেখে নিচ্ছি। বাইশ, 29/12 লাস্ট যেটা হয়েছে কোহা অ্যাকুইজিশন ওয়ার্কফ্লো ইন লাইভ পোর্ট, 29/12। হ্যাঁ কিন্তু স্যার, এখানে ওটাই তো হয়নি। 27 কি কি নেওয়া হয়েছিল বলো তো একটু? 27 কিসের ওপরে ছিল ক্লাসটা? আমি তো এখানে দেখছি 19/12, 22/12, তারপরে 29/12। হ্যাঁ, মনে হচ্ছে একটা মিসিং হয়েছে। 27 তারিখের ক্লাসটা কিসের ওপরে ছিল? স্যার 27 তারিখ ক্লাস নেওয়ার কথা ছিল স্যার, আপনি নেননি ওইটা স্যার। হ্যাঁ, তার মানে তো কিছু আপলোড করতে তো কিছু বাকি নেই। দেখো এখানে তোমরা স্ক্রিন না দেখতে স্যার, পাচ্ছ না স্যার তো? নেই। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো আপনার। ঘুরে যাচ্ছে শুধু স্যার। এখন দেখা যাচ্ছে? না না স্যার। না স্যার। এ বাবা, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? মেসেজ কিছু দেখতে পাচ্ছ? মেসেজ ওখানে তোমাদের স্ক্রিনে না কি দেখা স্যার, যাচ্ছে? শুধু দেখাচ্ছে পার্থসারথী মুখোপাধ্যায় হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, শেয়ারিং ব্যাস ওই অবধি। ঘুরে যাচ্ছে স্যার, আর কিছুই না। স্যার নেটওয়ার্কের কানেকশনটা আপনি চেঞ্জ করে অন্যটা দিন স্যার, তাহলে আসতে পারে হয়তো।
হ্যাঁ স্যার এসছে এবার। এবার দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হুম। দেখো এখনো অবধি যে ক্লাসগুলো আমরা আপলোড করেছি ক্লাস রেকর্ডিং, সেটা হচ্ছে একটা 19/12, একটা 22/12, একটা হচ্ছে 29/12। তাহলে আর স্যার 18 তারিখ একটা আছে স্যার ফার্স্টে 18, ভিডিও হ্যাঁ টিউটোরিয়াল। 18/12, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার তাহলে 27 তারিখের ওটা ক্লাস নেননি স্যার, ওটা স্যার দেখতে ভুল করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, 27 তারিখ এমনি স্যার কোনো, ঠিকই আছে, হয়নি স্যার, আচ্ছা হয়নি, ক্লাস হয়নি স্যার, সবকটাই আছে স্যার। আচ্ছা। এবার তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সিরিয়ালস কন্ট্রোল। তোমরা নিশ্চয়ই পিপিটিটা দেখতে পাচ্ছ। আমাদের দুটো স্ক্রিন দেখা দরকার, একটা হচ্ছে পিপিটিটা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো, সিরিয়ালস হ্যাঁ স্যার কন্ট্রোল। দেখেছি, হ্যাঁ স্যার দেখেছি। একটা হচ্ছে আমাদের যে কোহা ইন্টারফেস, এই দুটো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে, চলো। সো লেটস স্টার্ট। সো আমরা আগের দিন অ্যাকুইজিশন করতে গিয়ে দেখেছিলাম যে বই এবং সিরিয়ালস এর ক্ষেত্রে there is a basic difference. A book is basically a post payment system. পোস্ট পেমেন্ট মানেটা কি, যে আমরা বইটা অর্ডার দেবো, যেমন যেমন প্রসেস বলেছি সেরকম ভাবে বইটা রিসিভ করলাম, লাইব্রেরিতে অ্যাক্সেশন নাম্বার দিলাম, বিলে অ্যাক্সেশন নাম্বার লিখে স্ট্যাম্প দিলাম, তারপরে সেটা ফিনান্সে পাঠিয়ে দিলাম ফর পেমেন্ট। তাহলে জিনিসটা আমি হাতে পাচ্ছি, তারপর পয়সাটা দিচ্ছি। কিন্তু সিরিয়ালস এর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সিরিয়ালস এর ক্ষেত্রে আমার হচ্ছে প্রি পেমেন্ট। আমাকে পাবলিশারকে বা ভেন্ডারকে, যে ভেন্ডারের থ্রুতে আমি জার্নালটা সাবস্ক্রাইব করছি, দুটো ভাবে হয়, আইদার ডাইরেক্টলি ইউ আর প্লেসিং অর্ডার টু দ্য পাবলিশার, particularly for foreign journals, or you are going through a vendor. Most of the cases academic libraries prefer vendor based subscription. আমি অর্ডারটা সমস্ত পাবলিশারেরই প্রত্যেকটা দেশে ফ্র্যাঞ্চাইজি থাকে, কোনো না কোনো কোম্পানি, লোকাল কোম্পানি এক্সক্লুসিভলি সেই পাবলিশারকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো এলসেভিয়ার, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ক্লুয়ের, এই ধরনের প্রত্যেকের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি আছে। আবার অনেক ফ্রি ভেন্ডার আছে, ফ্রিল্যান্সার ভেন্ডার, তারা অনেকগুলো পাবলিশারকে একসাথে ডিল করে। So that actually depends on the library which vendor to select, and that selection again is based on different criteria laid down by the library. এখন এই যে সিরিয়ালস বলছি, দেখো এইটা আমরা অনেকেই ভুল করে, অনেক ম্যাচিউরড লাইব্রেরি প্রফেশনালস এই ভুলটা করে, বলে সিরিয়াল কন্ট্রোল। অ্যাকচুয়ালি সিরিয়াল কন্ট্রোল বললে কোনো কথা হয় না, কথাটা হচ্ছে সিরিয়ালস কন্ট্রোল। কোন ধরনের ডকুমেন্ট গুলো এর মধ্যে আসবে, যে ডকুমেন্ট গুলো কনজিকিউটিভলি পাবলিশড হয় ইন সাকসেসিভ পার্টস। যেমন ধরো একটা জার্নাল, অন এন অ্যাভারেজ একটা জার্নাল বছরে একটা ভলিউম বেরোয়, আমি একেবারে টিপিক্যাল অ্যাভারেজ বলছি, এমন অনেক জার্নাল আছে একাধিক ভলিউম আছে। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জব ইনসাইড লাইব্রেরি ইজ সিরিয়ালস কন্ট্রোল। এখন যেটা তোমার হচ্ছে সিরিয়ালস কন্ট্রোলের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি বললাম প্রি পেমেন্ট করতে হবে, আমাদেরকে আগেই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। এছাড়াও একটা ব্যাপার আছে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে সিরিয়ালস কন্ট্রোল যেহেতু একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জব, সেহেতু প্রথমবার তোমরা হয়তো বুঝতে ব্যাপারটা যাবে, আমাকে হয়তো আবার একদিন দেখাতে হবে, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, which is completely different from books. সিরিয়ালস এর ক্ষেত্রে কিভাবে লাইব্রেরি কাজটা করে, লাইব্রেরি প্রথমে পেমেন্ট করলো, একটা জার্নাল ধরে নাও, একটা টেন্টেটিভলি একটা জার্নাল ইমাজিন করো, আয়াসলিক বুলেটিন। আমরা সবাই জানি জার্নালটা অনেকেই দেখেছি, আয়াসলিক বুলেটিন, আয়াসলিক থেকে পাবলিশড হয়। আয়াসলিক তোমরা জানো একটা লাইব্রেরি অ্যাসোসিয়েশন। সেই আয়াসলিক কোয়ার্টারলি হচ্ছে, কোয়ার্টারলি মানে বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি 4, মানে বছরে 4টে ইস্যু বেরোয়, তাহলে একটা ভলিউমের এগেনস্টে 4টে ইস্যু। প্রতিটা ইস্যুতে আর্টিকেলের সংখ্যা ডিফার করে, 5 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, কোনো না কোনো একটা স্পেশাল ইস্যু হতে পারে। এই যে সারা বছর ধরে লুজ ইস্যুগুলো আমি পেয়ে যাচ্ছি, কোনোটা 4টে ইস্যু, কোনোটা ধরো মান্থলি ফ্রিকোয়েন্সি 12 ইস্যুস, কোনোটার বাই মান্থলি ফ্রিকোয়েন্সি 6 ইস্যুস, কোনোটার উইকলি ফ্রিকোয়েন্সি 54 ইস্যুস।
এই ইস্যুগুলোকে তো আমাকে ট্র্যাক রাখতে হবে, কেমন করে লাইব্রেরিতে আসছে, কোন ইস্যুটা পেলাম, কোন ইস্যুটা লেট হলো, কোন ইস্যুটা এখনো অবধি পেলাম না, আমাকে রিমাইন্ডার দিতে হবে পাবলিশারকে, ভেন্ডারকে যে এই ইস্যুটা পাইনি, কোন ইস্যুটা মিসিং হয়ে গেল, বছরের শেষে পেলামই না। এরকম অসংখ্য কেস হতে পারে। আচ্ছা, এইবার যখন ধরো তুমি রেগুলারলি পেলে বা রিমাইন্ডার দিলে, কোনো না কোনো ভাবে একটা ইয়ার্সলি বুলেটিনের 4টে ইস্যু তুমি জানুয়ারি থেকে ডিসেম্বর এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই হচ্ছে সাবস্ক্রিপশন ইয়ার বলি আমরা এটাকে, এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যে তুমি 4টে ইস্যু পেলে, বা হয়তো একটু লেট হয়ে জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকে পেলে। এবার যখন তুমি 4টে ইস্যু পেলে, তখন ওই 4টে ইস্যুকে আমরা বাইন্ডিং এ পাঠিয়ে দিই। ধরো 2020-তে ভলিউম নাম্বার ছিল 57, তাহলে আমরা পেয়েছি ভলিউম 57 নাম্বার 1, ভলিউম 57 নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এই 4টে ইস্যুকে আমরা একসাথে করে একটা ভলিউম তৈরি করে বাউন্ড করলাম, বাইরে স্পাইনে লিখে দিলাম ভলিউম 57 নাম্বার 1 to 4 2020। তারপরে আমরা সেটাকে স্ট্যাকে প্লেস করে দিলাম। যখনই আমি ওটাকে বাউন্ড ভলিউম করলাম, আমি তখনই শুধুমাত্র ওটাকে অ্যাক্সেসের নাম্বার দেবো, লুজ ইস্যুতে আমি কিন্তু অ্যাক্সেসের নাম্বার দেবো না। আমরা ইন্ডিয়ান লাইব্রেরি সিস্টেমে যেটা ব্যবহার করি, লুজ ইস্যু আমি ম্যানেজ করবো একটা কার্ড সিস্টেমে, সেই কার্ড সিস্টেমটাকে বলা হয় কার্ড এক্স। প্রতিটা জার্নালের জন্য একটা করে কার্ড থাকবে, এবং পুরো হিসেবটা ওখানে থাকবে, ভলিউম 55, 56, 57, 58, 59, কোন জার্নাল ইস্যুটা N1, N2, N3 কোন ডেটে পেলাম। তাহলে আমি পরিষ্কার একটা চিত্র পাবো যে আমার এই বছরের জন্য বা আগের বছরের জন্য কোনো ইস্যু মিসিং আছে কিনা। যতক্ষণ মিসিং থাকবে আমি বাইন্ডিং এ দিতে পারবো না, আমাকে কোনো না কোনো ভাবে জোগাড় করতেই হবে। একেবারে একান্তই যদি অসম্ভব হয়, ওই ইস্যুটা আর পাওয়াই গেল না, পাবলিশারও তোমাকে রিপ্লেস করতে পারলো না, ভেন্ডারও পারলো না, তখন আমরা প্রপোর্শনেট কস্ট ক্যালকুলেশন করে ভেন্ডার বা পাবলিশারের থেকে ক্রেডিট নোট দিই, যাতে পরের বার সেইটাকে আমি মানে হচ্ছে কি বলবো, ধরো ক্রেডিট নোটের কনসেপ্টটা একটু বুঝে নাও। ধরো আর্সলিক বুলেটিন আমার কল্যাণ ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি 1000 টাকা দিয়ে কেনে, তাহলে প্রতিটা ইস্যুর দাম হচ্ছে 250 টাকা। তাহলে বছর শেষে আমি যদি একটা ইস্যু পেলাম না, তাহলে আমি ওই ইস্যুর জন্য আয়াসলিককে বলবো আমাকে একটা ক্রেডিট নোট দিই। ও তোমাকে বলবে যে এই ইস্যু দিতে পারিনি, তার জন্য ক্রেডিট নোট দিলাম 250। পরের বছর আমি যখন তাকে পেমেন্ট করব 750 রুপিস পেমেন্ট করব, আর ওই ক্রেডিট নোটের একটা কপি পাঠিয়ে দেবো যে তুমি আমাকে অলরেডি 250 টাকা আমি পেতাম তোমার থেকে। এইটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে ক্রেডিট নোটের কনসেপ্ট, যে আমি পরের বছরের পেমেন্টের সাথে সেটাকে অ্যাডজাস্ট করব। তাহলে দুটো জিনিস দাঁড়ালো সিরিয়ালস এর ক্ষেত্রে। একটা হচ্ছে কোন সিরিয়ালটা আমি নেবো বা সাবস্ক্রাইব করব সেটা আমাকে লাইব্রেরি কমিটি ঠিক করে দেবে। তারপরে আমি তার একটা বিবলিও তৈরি করব, বিবলিও রেকর্ড। বিবলিও রেকর্ড মানে হচ্ছে ম্যানিফেস্টেশন লেভেলের, তার ওই পার্টিকুলার জার্নালের কি টাইটেল, কি অ্যাব্রিভিয়েটেড টাইটেল, কি পাবলিশার কে, এডিটর কি, ফ্রিকোয়েন্সি কত, এই সমস্ত কিছু কি। বিবলিও টাইটেল যখন তৈরি হলো, তারপরে আমি সিরিয়ালস মডিউলে ঢুকে বাকি কাজগুলো করব। সেইটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তাহলে যে স্লাইডলি আমরা একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা দেখে নিই। So serials is basically, as per the definition of ISDS, International Serials Data System, it's a publication issued in successive parts and intended to be continued indefinitely. তাহলে এটা মানে অনেক দিনের জন্য পাবলিশ হবে, ধারাবাহিকভাবে পাবলিশড হবে। সিরিয়ালস এর মধ্যে কি কি পড়ে? সিরিয়ালস ইজ এ সিরিয়ালস, আবার আমি যেটা বলছি, সিরিয়ালস ইজ বেসিক্যালি অ্যান আমব্রেলা টার্ম. Serials include journals or periodicals. Newspaper is a kind of serials. Annual reviews, annual reports, these are serials. প্রত্যেক বছর একটা করে বেরোয়। Proceeding, transaction, কোনো একটা কনফারেন্স বা সেমিনার যদি প্রত্যেক বছর পাবলিশড হয়, তাহলে they may also be considered as serials, যার মধ্যে একটা রেগুলারিটি আছে, একটা ধারাবাহিকতা আছে, transactions and so on. So these are differentiated from monographs by their ongoing or continuing nature. And nowadays this type of resources are also called continuing resources. Serials ke ekhon IFLA নতুন নাম করেছে continuing resources, এবং IFLAর এই সম্পর্কে একটা ISBD যেমন আছে, সেরকম একটা ISBD CR আছে, International Standard Bibliographic Data for Continuing Resources.
So on the basis of that, the corresponding ASER 2 chapter has been developed. তাহলে এই হচ্ছে মোটামুটি সিরিয়ালস এর কনসেপ্ট, যেগুলো ধারাবাহিকভাবে হয়, লাইব্রেরি প্রত্যেক বছর কেনে, সেইগুলো সবই সিরিয়ালস। As I said, that serials is one of the most difficult task in a library of any type of size. If you are subscribing to serials, that means there are some difficulties. Difficulties কি? যেমন ধরো একটা বইকে আমি একবার রিসিভ করলাম, পেমেন্ট দিলাম, সেটাকে ক্যাটালগ করলাম, স্ট্যাকে রেখে দিলাম, আমার কাজ হয়ে গেল শেষ। যতক্ষণ না একটা নতুন এডিশন বেরোচ্ছে, যতক্ষণ না একটা নতুন কপি আসছে, ওই বইয়ের রেকর্ড আমাকে কিন্তু আর আপডেট করতে হচ্ছে না। সিরিয়ালস এর ক্ষেত্রে কিন্তু তা নয়। It will be continued to be received. They have to be ordered and paid for periodically. প্রত্যেক বছর তোমাকে সাবস্ক্রিপশনের কাজটা করতে হবে। ক্যাটালগিং এর মধ্যে অ্যাডিশনাল ডেটা থাকতে হবে, যেমন ফ্রিকোয়েন্সি অফ পাবলিকেশন, আর ক্যাটালগিং ইনফরমেশন অফেন চেঞ্জ। ধরো কোনো একটা জার্নাল টাইটেল চেঞ্জ হলো, দুটো জার্নাল মার্জ করে গেল, একটা জার্নাল ডিসকন্টিনিউড হলো, আবার 2 বছর পর থেকে শুরু হলো, এরকম অসংখ্য ধরনের ইররেগুলারিটিস আছে। ইস্যুর ক্ষেত্রেও তাই, হয়তো 4টে ইস্যু, যথেষ্ট আর্টিকেল পাচ্ছে না, ইস্যু নাম্বার 3 আর 4কে ওরা মার্জ করে পাবলিশ করে দিল। একটা ইস্যু বেরোলো কিন্তু বললো ইস্যু 3 and 4। এরকম ভাবে অসংখ্য ইররেগুলারিটিস, অসংখ্য পিকুলিয়ারিটিস ফেস করতে হবে যখন তুমি সিরিয়ালসে যাবে। কন্টিনিউড অ্যাজ, কন্টিনিউড ফ্রম, এই ধরনের অসংখ্য তোমাকে ক্যাটালগিং ডেটা এন্ট্রি করতে হবে। ধরো সাপোজ ধরো আয়াস্ট্রিক বুলেটিন, ডেসিডক বুলেটিনের আগে নাম ছিল ডেসিডক বুলেটিন, তারপরে হলো ডেসিডক জার্নাল অফ শুনতে পাচ্ছি না কি বললেন, কেটে যাচ্ছে। কখন থেকে পাচ্ছ না? হ্যালো, কখন থেকে পাচ্ছ না? স্যার ওই যখন বুলেটিনের ওটা বললেন। ও আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম মাঝে মাঝে একাধটু হবে। সেটা হচ্ছে যে যেমন ধরো একটা জার্নাল ডেসিডক বুলেটিন বলে বেরোতো, তারপরে তার নাম চেঞ্জ হয়ে হলো ডেসিডক জার্নাল অফ লাইব্রেরি টেকনোলজি, তারপরে তার নাম চেঞ্জ হয়ে হলো ডেসিডক জার্নাল অফ লাইব্রেরি ইনফরমেশন টেকনোলজি। এরকম ভাবে তাহলে প্রত্যেকটা জায়গাকেই আমি যখন যে নতুন টাইটেলটা আসছে তাকে আমাকে বলতে হবে কন্টিনিউড ফ্রম, তোমরা ক্যাটালগে শিখেছো। আবার যেটা পুরনো ছিল সেখানে আমাকে এন্ট্রি করতে হবে কন্টিনিউড অ্যাজ। ধরো এক্স কন্টিনিউ হলো ওয়াই হিসেবে, ওয়াই কন্টিনিউ হলো জেড হিসেবে, তাহলে এক্স এর জায়গায় লিখতে হবে কন্টিনিউড অ্যাজ ওয়াই, ওয়াই তে লিখতে হবে কন্টিনিউড ফ্রম এক্স। সিমিলারলি ওয়াই থেকে জেড হলো, আমাকে ওয়াই তে লিখতে হবে কন্টিনিউড অ্যাজ জেড, জেড এ লিখতে হবে কন্টিনিউড ফ্রম ওয়াই। তাহলে আমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সো এই ধরনের প্রচুর অ্যাডিশনাল জব সিরিয়ালস কন্ট্রোলে থাকবে, এন্ড দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড কমপ্লেক্স। ইনফ্যাক্ট লাইব্রেরি অটোমেশনের ক্ষেত্রেও কোনো একটা সিরিয়ালস কন্ট্রোল মডিউল তুমি যদি লাইব্রেরিয়ানদেরকে জিজ্ঞেস করো যে আপনার এই লাইব্রেরি অটোমেশন সফটওয়্যারে কোন মডিউল দিয়ে সবচেয়ে ডিসস্যাটিসফাইড, তুমি ইনভেরিয়েবলি একটাই উত্তর পাবে যে সিরিয়ালস কন্ট্রোল মডিউল। আমি যেভাবে চাইছি সেইভাবে সিরিয়ালস কন্ট্রোল মডিউল কাজ করছে না। করছে না এই কারণেই যে সিরিয়ালসের চাহিদাটা লাইব্রেরি টু লাইব্রেরি এত ডিফার করে দ্যাট ইজ ইম্পসিবল টু ক্রিয়েট এ কমন ফিট টু অল কাইন্ড অফ থিং, যেটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে অলমোস্ট দে ফলো দ্য সেম থিং। ক্যাটালগিং তো তুমি জানো, তোমরা জানো ইটস এ গ্লোবাল স্ট্যান্ডার্ড, বাট সিরিয়ালস অ্যাকচুয়ালি ডিফার লাইক এনিথিং and it varies from library to library. So সিরিয়ালস এর ক্ষেত্রে আরো যে ফিচার্স গুলো আছে, we are procured this through various subscription modes and by gift পেতে পারি, by exchange পেতে পারি। নর্মালি আমরা ফরেন জার্নালস গুলো সাবস্ক্রাইব করি। সাকসেসিভ ইস্যুস আমি যেগুলো বললাম, যেগুলোকে আমরা লুজ ইস্যু বলি, আর বাউন্ড ভলিউমকে বলি ব্যাক ভলিউমস, এই দুটো টার্ম লাইব্রেরিতে ব্যবহার হয়। কারেন্ট ইস্যুস যেগুলো বাউন্ড হয়নি সেগুলোকে বলা হয় লুজ ইস্যুস, আর বাউন্ড ভলিউমকে আমরা বাউন্ড ভলিউমও বলি, ব্যাক ভলিউমও বলি। আর যে কার্ডে লুজ ইস্যু গুলোকে ম্যানেজ করি সেটা হচ্ছে কার্ডেক্স, স্পেলিংটা কিন্তু কে দিয়ে শুরু, KARDEX, কার্ডেক্স।
তাহলে এই যে সাকসেসিভ ইস্যুস গুলো যখন বেরোবে একটা জার্নালে, সেগুলোকে রিসিভ করতে হবে রেগুলারলি, সেগুলোকে ওপ্যাকে শো করতে হবে। ওপ্যাকে যখন একজন ইউজার সার্চ করবে, তাকে তোমাকে বলতে হবে কোনগুলি কারেন্ট ইস্যু, কোন লাইব্রেরিতে কোন কোন ব্যাক ভলিউমস আছে এই জার্নালে, এই ব্যাক ভলিউমে যদি কোনো মিসিং ইস্যু থাকে তাহলে সেটি কোনটি, এই সমস্ত ইনফরমেশন কিন্তু ইউজারকে তোমাদের দিতে হবে। এন্ড দ্যাটস ইজ এগেন এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। And another thing, what as I said earlier, that references must be inserted to link associated periodical titles. এই যে continued as, continued from, এই সমস্ত যেগুলো 7xx মার্ক ট্যাগে তৈরি হয়, সেইগুলো আমাদেরকে বলতে হবে। এবং বাইন্ডিং কন্ট্রোল ইজ অ্যানাদার ইস্যু। রেগুলারলি সেই জার্নালগুলোকে ভলিউম ওয়াইজ বাউন্ড করা। কোনো একটা ইস্যু মিসিং থাকলে প্রথমে ভেন্ডার, পাবলিশার, আমাদের লাইব্রেরিয়ান হিসেবে কাজটা কিন্তু হবে যে আমি পাচ্ছি না, তুমি এই দুটো ইস্যু দিতে পারোনি, আমাকে ক্রেডিট নোট দিয়ে দাও, সেইটা অ্যাপ্রোচ আমার হবে না। আমার চেষ্টা থাকবে শেষ মুহূর্ত অব্দি ইস্যুটাকে কালেক্ট করা। ইভেন আমি যে 5 বছর সিএসআই লাইব্রেরিতে ছিলাম, সেখানে ইভেন আমি অন্য স্পেশাল লাইব্রেরিতে গেছি। ধরো আমাদের ছিল সিএসআই ল্যাব, মেনলি ডিলস করতো মেটেরিয়াল সায়েন্সের উপরে। কোনো একটা জার্নাল ইস্যু আমরা খুঁজে দেখলাম ইউনিয়ন ক্যাটালগ থেকে, জার্নালের ইউনিয়ন ক্যাটালগ হয়, সেটাকে বলে সিরিয়ালস, নুকসি, ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ অফ সিরিয়ালস, সায়েন্টিফিক সিরিয়ালস ইন ইন্ডিয়া। এই যে নুকসি দিয়ে আমরা দেখতাম যে কোন পার্টিকুলার, কার এটা খোলা আছে দেখো তো, মিউট করো, আমি নয়েজ পাচ্ছি তোমাদের এন্ড থেকে। আচ্ছা, তো সিরিয়ালস এর যে হচ্ছে যে আমরা চেষ্টা করতাম শেষ মুহূর্ত অব্দি যে ক্রেডিট নোট যদি পেয়েও যাই তাহলেও যেন আমার কোনো না কোনো লাইব্রেরিতে অনেক সময় এক আধটা এক্সট্রা ইস্যু আছে। এরকম অনেক হয় যে কোনো একটা ইস্যু ওরা 2টো কপি পাঠালো কি 3টে কপি পাঠালো, অনেক সময় গিফট বা এক্সচেঞ্জ হিসেবে আসে। সো অ্যাজ এ লাইব্রেরিয়ান ইউর রেসপন্সিবিলিটি ইজ টু চেক দ্য ইউনিয়ন ক্যাটালগ। ইউনিয়ন ক্যাটালগ তোমরা নুকসি জানো, ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ অফ সায়েন্টিফিক সিরিয়ালস ইন ইন্ডিয়া, যে পাবলিশ করতো। আগে নাম ছিল ইনস্টক, এখন নাম হচ্ছে নিস্কেয়ার। তার সিডি-রম ডেটাবেসও আছে, ওয়েব ইন্টারফেসও আছে। এছাড়াও আমাদের যে তোমরা ইন্টক্যাট পড়েছো, ইন্টক্যাটে দেখবে যে বইয়ের জন্য যেমন ইউনিয়ন ক্যাটালগ আছে, এরকম সিরিয়ালস এর জন্য ইউনিয়ন ক্যাটালগ আছে, কোন ইউনিভার্সিটি কোন জার্নাল রিসিভ করে। তাহলে তাকে তুমি মেল করতে পারো, তাকে চিঠি লিখতে পারো যে এই ইস্যুটা বাড়তি থাকলে আমাকে একটা পাঠিয়ে দিন। সো লাইব্রেরিজ অ্যাকচুয়ালি হেল্প ইচ আদার লাইক এনিথিং। সো এই ইস্যুটা পাওয়ার পরে আমার ভলিউমটা কমপ্লিট হলো, সেই ভলিউমটাকে আমি বাইন্ডিং এ পাঠালাম। এছাড়াও স্পেশাল ইস্যু আছে, কোনো একটা জার্নাল দেখলে ফ্রিকোয়েন্সি 4 কিন্তু পাবলিশ করলো 6টা, সে বছর ওরা পেপার বেশি পেয়েছে, 2টো স্পেশাল ইস্যু হিসেবে পাবলিশ করলো। সো স্পেশাল ইস্যু বা সাপ্লিমেন্টারি ইস্যু হলে কি করতে হবে সেইগুলো জানা দরকার। সো ইটস আ প্রবলেমেটিক ওয়ার্ল্ড সিরিয়ালস কন্ট্রোল। তো সিরিয়ালস কন্ট্রোলের যদি আমি কাজগুলো দেখি যে 1 2 3 4 করে, তাহলে প্রথমেই দেখবো যে ধরো এক্সিস্টিং টাইটেল যেগুলো আমি আগের বছর নিতাম সেগুলো রিনিউ করা একটা কাজ। সো দিস ইয়ার অলসো আই এম কন্টিনিউইং দিস। In case of any new title proposed by the users, then and your budget permits, so you are actually subscribing to new title. Sometimes you need to cancel subscription, যে ধরো এই জার্নালটার দাম এত বেড়ে গেছে বা খুব একটা লোকে পছন্দ করছে না, সো আগের বছর তুমি নিয়েছিলে এবছর নিচ্ছ না। কিন্তু এগেন এখানেও মনে রাখতে হবে, লাইব্রেরিকে একটা পলিসি নিতে হবে যে এই কোর্স জার্নাল গুলো আমি কিন্তু কন্টিনিউ করে যাব। কারণ আদারওয়াইজ ধরো তুমি একটা জার্নাল 2 বছর নিলে, আবার ক্যান্সেল করলে, আবার 3 বছর পর থেকে নিলে, তাহলে তোমার কালেকশনটা কিন্তু একটা বিচ্ছিরি জায়গায় পৌঁছে যাবে, কোনো জার্নালটাই কমপ্লিট নেই। সুতরাং কোর জার্নাল কোনগুলি সবাই সব সময় পড়ে, সেই সমস্ত কোর জার্নালগুলি আমি সাবস্ক্রাইব করব এবং বাউন্ড করব, যাতে করে আমার কোর কালেকশনটা ঠিক থাকে। কিন্তু এই 3টে কাজ আমাদেরকে কন্টিনিউ করতে হয়। কিছু কিছু জার্নালকে ক্যান্সেল করতে হয়, নতুন সাবস্ক্রিপশন করতে হয়, আর রিনিউ অফ এক্সিস্টিং টাইটেলস তো আছে। Then other bigger part of the job is to follow up, to control the delay and missing issues. As I said, preparation of different kind of services we generate from serials, like new arrival list, কোন জার্নাল ইস্যু আমি রিসিভ করলাম, develop content service, এই ধরনের প্রচুর সার্ভিস করি।
এবং হোল্ডিং লিস্ট অফ সিরিয়ালস, তোমার পুরো ব্যাক ভলিউম বা বাউন্ড ভলিউমের যে কালেকশন আছে তার একটা হোল্ডিং লিস্ট, কোন জার্নাল কোন ভলিউম থেকে কোন ভলিউম আছে, কোন ভলিউমের মধ্যে কোন ইস্যুটি মিসিং, এই কমপ্লিট একটা হোল্ডিং লিস্ট থাকা দরকার, এটা থাকতেই হবে। আর ডিফারেন্ট ইউজার বেসড সার্ভিসেস, আমি যেমন বললাম আমরা ইন্ডেক্সিং সার্ভিস দিতে পারি, আর্টিকেল ইন্ডেক্সিং সার্ভিস দিতে পারি, সমস্ত জার্নালে সব আর্টিকেল গুলোকে ইন্ডেক্স করা হলো, সেটা আমরা কোহাতেও করতে পারি, আর্টিকেল ইন্ডেক্সিং এর ব্যবস্থা আছে। তো জেনারেলি লাইব্রেরি আর্টিকেল ইন্ডেক্সিং করে না। আর্টিকেল ইন্ডেক্সিং আমরা অনেক সময় আমরা বাইরে থেকেও সাবস্ক্রাইব করি, যেমন ধরো কারেন্ট কন্টেন্ট, তোমরা জানো সিসি কারেন্ট কন্টেন্ট, যেটা আগে আইএসআই থেকে বেরোতো, ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশন, এখন সেটা ক্ল্যারভেট থেকে বেরোয়। সিমিলারলি এরকম প্রচুর সার্ভিসিং আছে, এবং এছাড়াও তোমাকে রেগুলারলি বাইন্ডিং এবং অ্যাক্সেসিং করতে হবে। খালি একটাই জিনিস মনে রাখতে হবে, আর অন আছে, আমি যার অন আছে তাকে আমি আউট করে দিচ্ছি। কে মিউট করনি বলো তো? ওকে, সো যেটা বলছিলাম যে so by arrangement of binding regularly and accessioning of back issues is a very important task. আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমরা লুজ ইস্যু অ্যাক্সেশন করি না, অনলি আফটার বাইন্ডিং, যখন বাউন্ড ভলিউমটা বাইন্ডারের কাছ থেকে রিটার্ন হয় তখন আমরা ওটাকে অ্যাক্সেশন করি এবং ব্যাক ভলিউম বলি। So in case of an ILS, how to handle this complex task? As I said, that most of the library professionals are not quite satisfied with their serials control module, but still we can manage something. And Koha serials control module of Koha in that sense is quite simple one. Many more things can be added, but as Koha is mainly popular in small scale library, but nowadays university libraries are also using it, but serials control module is not as advanced as as per the requirement of a scientific science library or technical information centers of different science laboratories. So but let's see that how we can go for different kind of arrangement. So first, serials control, if we see the tasks, that creation and maintenance of master database is one of the job, যেটা আমরা অ্যাকুইজিশনেও দেখেছিলাম যে আমি কোন ভেন্ডারকে কি দেবো। সাবস্ক্রিপশন এন্ড অ্যাকুইজিশন, ক্যাটালগিং এন্ড আর্টিকেল ইন্ডেক্সিং, সার্কুলেশন এন্ড বাইন্ডিং। তো এই সমস্ত কাজগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে যেমন আমরা অ্যাকুইজিশনের জন্য ভেন্ডার করেছিলাম, সেরকম সিরিয়ালস কন্ট্রোলের জন্য আমাদেরকে ভেন্ডার অ্যাড করতে হবে। বিপ্লোগ্রাফি ভেন্ডার অ্যাড করার পরে আমরা বিপ্লোগ্রাফিক ডেটা অ্যাড করব, তারপরে সিরিয়ালসের সমস্ত সাবস্ক্রিপশন রিলেটেড ডেটা দেবো, কোন ডেট থেকে কোন ডেটে শুরু, কটা ইস্যু, তোমার ফ্রিকুয়েন্সি কেমন, কতগুলি ইস্যু হবে। এই কোহাতে যে ক্যাটালগিং সিরিয়ালস কন্ট্রোল মডিউল আছে, দ্যাট অ্যাকচুয়ালি বেসড অন প্রেডিক্টিভ মোড অফ সিরিয়ালস কন্ট্রোল। সো তুমি যদি ওকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দাও যে কটা ইস্যু, ফার্স্ট ইস্যু কবে এক্সপেক্ট করছো, সাবস্ক্রিপশন পিরিয়ড শেষ কবে হচ্ছে, তাহলে ও প্রেডিক্ট করে ফেলতে পারে যে আমার পরের ইস্যুটা কখন আসা উচিত, কখন পাওয়া উচিত, কখন এটা লেট হচ্ছে, কখন এটা মিসিং হচ্ছে। তো এই ধরনের সফিস্টিকেটেড মেকানিজম কোহার মধ্যে আছে, যেটাকে আমরা বলি প্রেডিক্টিভ মোড অফ সিরিয়ালস কন্ট্রোল। সো নাও let us see that how we can do it. So hopefully you can see the screen now. Browser you can see, na? Koha admin. Yes, sir. Staff. Yes, sir. Okay, fine. So we have already created a few vendor, এবং আমার অ্যাকুইজিশনে দেখো অলরেডি আমি কিছু টাকা অর্ডার করেছি আগের দিন যেরকম দেখিয়েছিলাম, কিন্তু আমার এখনো অবধি জার্নালের জন্য কোনো ভেন্ডার নেই। তাহলে প্রথমেই আমাকে জার্নালের জন্য একটা বা দুটো ভেন্ডার তৈরি করে নিতে হবে। সো আমি ক্রিয়েটিং আ নিউ ভেন্ডার। So let us say Globe Subscription Agency. So this is a New Delhi based vendor
You can give any factitious name. So I'm writing their physical address. Sometimes this is very important. Then phone number, maybe a fictitious one. Fax, website, account number. Account number normally we do not pay electronically, so it's not required. Contact details is important. Or you can give mobile also. Email. So this is the primary contact for the library. Because most of the subscription agent has their country head. So eastern part, one particular person is the head of the sales or sales manager and so on. So INR bill will be coming. If you are going through vendor, the bill will be coming in INR. They always convert this. আচ্ছা, আর যেটা হচ্ছে আমরা বইয়ের ক্ষেত্রে যেমন ডিসকাউন্ট দিয়েছিলাম, এটাও তোমাদের জেনে রাখা উচিত যে সিরিয়ালসের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট হয় না। রাদার অনেক সময় এমন হয় যে তুমি যদি ওটাকে এয়ার মেলে নিতে চাও তাহলে তোমাকে এক্সট্রা টাকা দিতে হয়। তো ডিসকাউন্ট ইট উইল বি জিরো, অর ইফ ইউ ডু নট write anything, it will be automatically become zero. বইয়ের ক্ষেত্রে আমরা 30 days সময় দিই। জার্নালের ক্ষেত্রে আমি যদি কোনো একটা ইস্যু 30 দিন লেট হয় তাহলে আমি সেটাকে বলবো মিসিং ইস্যু। সো ডেলিভারি টাইম সেট ইজ 30 days. So I'm creating in the same way, I'm creating a Globe subscription agency. You can make a note that this particular vendor is for journal subscription. It's an internal note. You can understand this one. Now click save. So my first job is over. So step number 1 is to create a vendor who will deals exclusively a set of journals. Now suppose this Globe subscription agencies is giving me a journal of library field, very popular famous journal of documentation. So before entering any journal, you can have an idea that journal of documentation, the bibliographic details and other things you need. So let me search. It's a very popular journal and very respected journal in the domain, in our domain, Journal of Documentation. It is published by Emerald Insight. Publisher is Emerald Group of Publishers. So you can see that from Google data card, I am getting most of the things that what is the impact factor of this journals, publisher, and so on. So this will sometimes need. And at the same time, which volume is going on. So you can see that volume 1 of this published, it is actually publishing from 1945. So huge, almost 60 years, more than 60 years old. And the latest volume is volume 77 in 2021. The issue 1 has already published. This is another peculiarity of journals. So before start of January 2021, they actually published single one issue for 2021. And frequency, as you can see, frequency is 6. So most of the basic things we are getting. Now let us create the bibliodata. So how to create the bibliodata? So now you go to cataloging module. So second task is to create a biblio record for the journal you are actually subscribing. So here you are only collecting the bibliographic details.
and we can always use Z39.50. Say in that case, you see this, in this case it will not be books. So new Z39.50, it will be serials. If I click serials, now I can search by journal of documentation. So journal of documentation. So let's start first Library of Congress. Now readily it says that the journal of documentation available with us, and this is the journal. You already know that this journal started from 1945, is not it? So this journal started from 1945. And another problem in cataloging is that there may be many journals with the same title. So you always need to check by ISSN number and by the starting year. So this particular journal is actually matching. So I am checking the mark record. So it is actually matching with our requirement or the journal on hand. If you are quite satisfied, then I can import it. So you know that magically data will be added in my cataloging editor. So here you see first that I am now trying to show you at the same time how mark of a serial, mark data of a serial looks like. So here you can see that the major difference is that there is no 0 ISBN. There will be 0 ISSN number. An ISSN number may be more than one for print ISSN, one for electronic ISSN, and so on. Then system control number we do not need. Source of acquisition, it is actually originally published from MCP University Press Limited. Keep it as it is. Now I don't want cataloging sources. Cataloging sources will always be different. It will be my library, so I am deleting this tag and giving A, B, C. Subfield A, B, and C both are important. You all know that we are trying to do something like this with our A, B, and C, IN 0 to 5. So B is basically the language. Language is ENG. Now 041 I can give ENG, language of the record. Classification, you see, it's all deals with library size. So you can always keep some kind of and an item number with the key title of the journal, JDoc. Now, how to know the key title? I'm coming. How to know the key title? Now I'm going to 1xx. You see, in the 1xx, in case of journal, so main entry is a uniform title, because there are number of editors, many corporate bodies, but a journal, if you want to give any kind of 1xx data, it will be always by the title of the journal. So journal of documentation like online, journal of documentation print, and so on will be known by journal of documentation. And in these cases, it's an online journal now. Now coming to 2xx. 2xx, you see there is, it started with 210 abbreviated title, JDoc. As I said, that the abbreviated title we can use in item code. So I am using here, you can see JDoc. So 210 abbreviated title will be there. It will be available from the journal itself. What is the abbreviated title? Then the key title, journal of documentation, and qualifying information is online. Then comes the 245 title statement, journal of documentation, and then this is again very important and quite different from books. Here you see 260 publication distribution area is actually given you that from 1945 to 2001 the publication distribution data was different. It was published from Bradford
and publisher was MCB University Press, and it is continuing from 1945. That's why it is called an open entry. You already have an idea of open entry because this we are giving always a hyphen to indicate that the particular issue is available continuously, and it is an open this we call open entry. Now this particular data changed from 2002 onwards. In 2002 the frequency change, change, the format change, and the publisher change. So 2002 onwards, you see it is now publishing from Bingley, and now publisher is the Emerald Group of Publishers. Okay. So it is now, you can see that it's a peculiar case again, as I said, that publisher changed in between. So 45 to 2001, we need to enter the data. And from 2002 onwards, the publisher changed, we need to enter data because 260 is a repeatable tag. Then after 260 is over, again 300 is slightly different. In case of books, physical description like extent of item, illustration, and so on, you do not need to give here. But these fields are 3xx fields are important. 310 current publication frequency, 6 number a year. কখন থেকে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে? ডেট অফ কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি 2000 অনওয়ার্ডস। তার আগে কি ছিল? এটা হচ্ছে কারেন্ট। ফর্মাল পাবলিকেশন ফ্রিকোয়েন্সি কি ছিল? এটার অনেকগুলি ছিল। ধরো আগে 5টা ইস্যু বেরোতো, 5 নাম্বার ইয়ার। কোন ইয়ার থেকে কোন ইয়ার? 45 থেকে 99। তো 45 থেকে 99 5 ইন ইয়ার ছিল, তার আগে তারপর থেকে হলো 6 ইন ইয়ার। সো আমাদেরকে এটা হচ্ছে ওপেন এন্ট্রি, এটা হচ্ছে ক্লোজ এন্ট্রি। কন্টেন্ট টাইপ কি কি ফরম্যাটে পাওয়া যায়? এটা বেসিক্যালি টেক্সচুয়াল মেটেরিয়াল। আর মিডিয়া টাইপ কোন মিডিয়াতে পাওয়া যায়? এটা হচ্ছে কম্পিউটার ফাইল এখন। সো মিডিয়া টাইপ ইজ কম্পিউটার। মিডিয়া টাইপ কোড ইউ ক্যান গিভ 337 and 338. So as a whole in 3xx group, 310, 321, 336, 337, 338 and 362 actually important. So date of publication and of sequential designation. Volume 1 issue 1 কোন বছর থেকে শুরু হয়েছে? Began with volume 1 issue 1. So these are the some of the typical tags related with serials, and you can see now that's completely different, particularly 260 handling and 3xx handling are completely different in case of journals. Now 4xx is again not important for journal. 4xx, you know, particularly 490 is important. Series statement not important. 5xx, a different kind of note you can give. So for example, now it is available from through web. It's a web based platform, so you can give a system details note that mode of access is World Wide Web. Then source of description note that description টা তুমি কোত্থেকে পেয়েছো, এই সমস্ত। আমরা যে এই যে সোর্স অফ ডেসক্রিপশন এগুলো লিখেছি সেগুলো তুমি বলতেই পারো যে আমি এমারেল্ড ইনসাইট ওয়েবসাইট থেকে পেয়েছি, ভিউড অন হুইচ ডেট। সো দিস 588 is an important note area. 6xx is basically 650 is important. So this deals with journal of documentation, mainly deals with documentation. So subject is documentation. যে কারণে তুমি দেখলে যে টোটাল লাইব্রেরি সায়েন্সকেই রাখা হয়েছে ওখানে 0 to 5. Similarly, form subdivisions হচ্ছে it's a periodicals. Added entry যদি ফার্স্ট এটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে LCSH থেকে, এটা হচ্ছে ফার্স্ট থেকে। তো এইখানে আমরা শুধুমাত্র ডকুমেন্টেশন দিচ্ছি। So you can add many more things like genre and form, periodicals, electronic journals. এটা হচ্ছে uncontrolled index term. Now added entry. Added entry may be from corporate body. Corporate body is here Emerald Group of Publishing. So Emerald Group Publishing. And additional physical details, এখানে যেমন ধরো জার্নাল অফ ডকুমেন্টেশনের টাইটেল কোথাও চেঞ্জ হয়নি, সেই জন্য এখানে তুমি আর বাকি কোনো
কন্টিনিউড অ্যাজ, কন্টিনিউড ফ্রম, এই এন্ট্রিগুলো পাচ্ছ না, কিন্তু অনেক জার্নালে তুমি পাবে, এটাও 7xx এর মধ্যে থাকবে। এখানে যেমন একটা অ্যাডিশনাল ফিজিক্যাল ফর্ম এন্ট্রি আছে, দেখো অলসো ইস্যুড ইন প্রিন্ট, মানে এইটা অনলাইন প্রাইমারিলি বেরোয়, কিন্তু এখনো অবধি প্রিন্টও বার করা হয়, লিমিটেড এডিশন। সো এই সমস্ত ডেটাগুলোই হচ্ছে পাবলিশারের সাইট থেকে পাওয়া যায়। বাট ইউ নিড টু নো, ইউ নিড টু কিপ এ ট্র্যাক। আমি এইটা সেভ করার পরে তোমরা তো এই আমার অ্যাড্রেসটা জানো, ওপ্যাকে তুমি যদি জার্নাল অফ ডকুমেন্টেশন সার্চ করে মার্ক ডেটা ডিসপ্লে করো, তাহলে দেখতে পাবে কোন কোন মার্ক ডেটাগুলো ইস্যু করা হচ্ছে। তো আমার এখানে 850 হচ্ছে হোল্ডিং ইনস্টিটিউশন, এটা চেঞ্জ হবে, আমার ক্ষেত্রে এটা হবে IN025, আমার লাইব্রেরির কোড। দেন 9xx এ আমি কোনো লোকাল ডেটা রাখবো না, সমস্ত লোকাল ডেটা ডিলিট করে দিচ্ছি। যেটা রাখবো শুধু সেটা হচ্ছে ক্লাসিফিকেশন ইজ DDC you are following, but in case of Koha item type it's a continuing resources. তো যখন আমার 9xx অব্দি ফর্ম ফিল আপ হয়ে গেল, বইয়ের ক্ষেত্রে যেমন এখানে আমি কপি অ্যাড করতাম সেভ অ্যান্ড এডিট আইটেম, এখানে আমি সেটা করব না, আমি এখানে করব সেভ অ্যান্ড ভিউ রেকর্ড। কারণ আইটেম তখনই অ্যাড হবে, এখন আমার কাছে কোনো আইটেম নেই, আইটেম তখনই অ্যাড হবে যখন আমার ব্যাক ভলিউমস থাকবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। সেভ অ্যান্ড ভিউ রেকর্ড। সো I added one particular vendor, Globe, who will supply a particular journal called Journal of Documentation. So this is the manifestation level data related to Journal of Documentation. We have 0 holdings so far, and we have 0 issues so far. কিন্তু এইবার তুমি একটা ইমাজিন করো যে এই জার্নাল অফ ডকুমেন্টেশন আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে নিই, কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা জার্নাল অফ ডকুমেন্টেশন নিতে শুরু করেছি সাপোজ ভলিউম 75 থেকে, ভলিউম 75 77 যদি 2021 হয়, তাহলে 75 হচ্ছে 2019, তাহলে 2019 থেকে সাপোজ আমরা নিচ্ছি। আমার লাইব্রেরিতে আছে ভলিউম 75 76, 75 এর সব ইস্যুগুলি আছে, কিন্তু 76 এর লাস্ট ইস্যুটা আমরা এখনো পাইনি, আর এই সমস্ত ইস্যু, বাকি সমস্ত ইস্যু পেয়ে গেছি, এবং ভলিউম 77 আমরা রিসিভ করতে শুরু করেছি। সো কারেন্ট ইস্যু উইল বি ভলিউম 77 and back volumes will be volume 75 and 76. Now you see how I am handling this. So first I need to create a subscription for this particular journal. So how to do that? I will go to home. Now click the serials. So you can see here serials is a complete different modules in Koha. Now okay, তোমরা এক সেকেন্ড একটু ওয়েট করো তো, চা খাই। শুরু করা আসলে ওকে, এখনো অবধি কোনো কিছু খুব একটা অসুবিধা হয়নি তো বোঝার? না স্যার। স্যার আমার তো ওই বিয়ের পর থেকে ওই অ্যাকুইজিশনে যেটা ওই নতুন ভেন্ডার ইয়ে করে ওর পর থেকে তো পুরো আউট হয়ে গেছিল, তারপর সেই বিবলোকেশন এই 260 থেকে আবার শুনতে পাচ্ছিলাম। ঠিক আছে, রেকর্ডিং তো থাকবে, দেখে নেবে একবার। আচ্ছা রেকর্ড তো হচ্ছে। সো স্যার বলছিলাম কি রেকর্ডিং গুলো কি সব পরে কি ডিলিট করে দেবেন নাকি থাকবে স্যার? না, কেন ডিলিট করব? আচ্ছা স্যার, সেজন্য জিজ্ঞাসা করলাম স্যার, থাকলে ভালো হতো, মানে যখন ট্রাই মানে নিজেরা প্র্যাকটিস করতাম তখন মাঝে মাঝে প্রবলেম হলে তখন দেখতে পারতাম, এর জন্য বললাম যে রেকর্ডিং গুলো থাকলে স্যার ভালো হবে স্যার। সব না, রেকর্ডিং গুলো তো তোমাদের জুমে অসুবিধা হচ্ছিল বলে আমি আবার ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই বলছি স্যার, ঠিকঠাকই আছে স্যার, ডিলিট করবেন না তাহলেই হয় স্যার, সেটাই বলছি স্যার। না না, ঠিক আছে।
সো আমরা যেটা করলাম এখনো অবধি, আমি আবার রিপিট করছি, ফার্স্ট স্টেপে আমরা একজন ভেন্ডার তৈরি করলাম যে আমার জার্নালটা হ্যান্ডেল করবে। সেকেন্ড স্টেপে ওই জার্নালের আমি একটা বিবলিও তৈরি করলাম, এবং আমি যেটা তোমাদেরকে দেখালাম যে মার্ক ট্যাগ বই এবং জার্নালের ক্ষেত্রে কোন কোন জায়গাতে ডিফার করে। যেমন আমরা দেখলাম 1xx এ ডিফার করে, 100 110 এগুলো আমরা দিই না, ম্যাক্সিমাম যেটা দিই সেটা হচ্ছে 130 ইউনিফর্ম টাইটেল। সেটা কিভাবে হবে? জার্নালের টাইটেল ওয়াইজ। 2xx এ আমাকে বইতে যেমন আমরা 245 থেকে শুরু করতাম, টাইটেল এন্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এক্ষেত্রে আরো কতগুলো টাইটেল আছে যে টাইটেল গুলো ভ্যারি করে। একটা হচ্ছে জার্নালের অ্যাব্রিভিয়েটেড টাইটেল, জার্নাল অফ ডকুমেন্টেশন, মোস্ট অফ দ্য কেসেস লাইব্রেরিয়ানস রেফার অ্যাজ জেডক। সো অ্যাব্রিভিয়েটেড টাইটেলটা কি, কি টাইটেলটা কি? ধরো একটা জার্নাল অফ ডকুমেন্টেশন অনলাইন, জার্নাল অফ ডকুমেন্টেশন প্রিন্ট, জার্নাল অফ ডকুমেন্টেশন ওয়েব, এরকম অসংখ্য ভেরিয়েন্ট থাকতে পারে। তাহলে কি টাইটেলটা কি? তাহলে জার্নাল অফ ডকুমেন্টেশন। এই সমস্ত ডেটাগুলো তোমাদের নিজের থেকে করতে হবে না, কিন্তু ডেটাগুলো সমস্তই ওই পাবলিশারের সাইটে বা জার্নালের ওয়েবসাইটে বা জার্নালের টাইটেল পেজের উল্টো দিকে ভার্স অফ দ্য টাইটেল পেজে দেয়া থাকবে। তারপরে আমরা যেটা দেখলাম মারাত্মক ডিফার করে যেতে পারে 260-তে। একটা জার্নালের মালিকানার হাত বোতল হতে পারে, এক ইনস্টিটিউট থেকে অন্য ইনস্টিটিউটে যেতে পারে। যেমন আমরা দেখলাম এখানে জেডক এমসিবি ইউনিভার্সিটি স্পেস থেকে এমআরএলডে হস্তান্তর হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দুটো 260 দিতে হবে। 260 দুটো দিতে কোনো অসুবিধা নেই, বিকজ ইটস এ রিপিটেবল ফিল্ড। 3xx এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম বইয়ের ক্ষেত্রে 300 খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই ক্ষেত্রে কি দেখলাম? 300 ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিকুয়েন্সি কত, কোন পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে ফ্রিকুয়েন্সি কত ছিল, মানে ফরওয়ার্ড ফ্রিকুয়েন্সি, কারেন্ট ফ্রিকুয়েন্সি, different kind of this one that notes related with the format like 5xx 650 তে আমরা দেখলাম হচ্ছে যে আমরা জেনারেলি লাইব্রেরি সায়েন্স বা ডকুমেন্টেশন যে সমস্ত বড় এরিয়া নিয়ে কাজ করে সেই পার্টিকুলার সাবজেক্ট ডেসক্রিপ্টর দিলাম। 082 তে দেখলাম যেহেতু এটা লাইব্রেরি সায়েন্সের জার্নাল, লাইব্রেরি সায়েন্সের সমস্ত ফ্যাসেট নিয়ে ডিল করে, তাহলে লাইব্রেরি সায়েন্সের যে মেন ক্লাস 025 সেটাই রাখা রয়েছে। অ্যাব্রিভিয়েটেড টাইটেলটা আমরা আইটেম নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি। এইরকম ভাবে আর যেটা ইম্পর্টেন্ট কোহা রিলেটেড কাজ কি দেখলাম, আমাকে 9xx এ গিয়ে হচ্ছে যে করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে আরেকবার দেখাই সেটা। 9xx এ আমি বেছে নেবো কন্টিনিউইং রিসোর্স, আর হচ্ছে তোমার আমি কোনো রকম আইটেম ইনিশিয়ালি অ্যাড করব না, আমি খালি বলবো সেভ অ্যান্ড ভিউ রেকর্ড, মানে আমি শুধুমাত্র ম্যানিফেস্টেশনটা সেভ করলাম। বইয়ের ক্ষেত্রে যেমন আইটেম অ্যাড করতাম কতগুলো কপি আছে সেইটা এখানে করব না, সেটা করার রাস্তাটা এখানে আলাদা। আরেকটা জিনিস যেমন ধরো আরেকটা মার্ক 21 এর ফিল্ড খুব ইম্পর্টেন্ট, আমি আবার হোমে যাচ্ছি, সেটা হচ্ছে 856। দেখি আমি এখানে 856 দেওয়া আছে কিনা। ধরো আমি এখানে এখন সার্চ করতে পারি জার্নাল অফ ডকুমেন্টেশন, আমি শুধু জার্নাল দিয়ে সার্চ করলে, আমার তো বেশি ডকুমেন্ট নেই, ইট উইল শো জার্নাল অফ ডকুমেন্টেশন। আমি যদি এখানে এডিট রেকর্ড করি তাহলে আমি আবার ওই রেকর্ডটাকে এডিট করতে পারবো। এটা আমি তোমাদেরকে দেখিয়েছি কি করে রেকর্ড এডিট, অ্যাড, ডিলিট এই সমস্ত করবে। 9xx 8xx এ দেখো 856 যে ফিল্ড সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে দেয়া নেই। এরকমটা সবসময় ভেবো না যে লাইব্রেরি অফ কংগ্রেস যে ক্যাটালগিং ডেটা দিচ্ছে সেটা হচ্ছে ফুল কমপ্লিট বা ফুল প্রুফ, আমাদেরকে সবসময় কিন্তু দেখে নিতে হবে, সেই জন্যই ক্যাটালগিংটা শেখা দরকার। আদারওয়াইজ যদি এরকম হতো তুমি যে বই পাবে লাইব্রেরি অফ কংগ্রেস বা অন্য Z39.50 সার্ভার থেকে টেনে নেবে, তাহলে লাইব্রেরি সায়েন্স পড়া বা ক্যাটালগিং শেখার কি দরকার ছিল? এনিওয়ান ক্যান ডু দ্যাট। এখানেই আমাদের জাজমেন্ট দেয়ার যে আমরা কিন্তু চেক করতে পারবো। যখন 856 এ এই পার্টিকুলার জার্নালে ইলেকট্রনিক লোকেশনটা এরা মিস করে গেছে, এই সাবফিল্ড ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। সো আমি এখান থেকে, এইটা হচ্ছে এই জার্নালটার হোম পেজ এমারেল্ডের পোর্টাল, সো আই ক্যান অলওয়েজ সেফলি গিভ দিস পার্টিকুলার URL. So
subfield U, electronic location, and this 856 is a very important field nowadays. So your user from OPAC can directly come to here. So I'm saving it. Now you see স্যার click here to access online. হ্যাঁ বলো। স্যার বলছেন ওই 260টা স্যার একটু দেখাবেন স্যার, ওই আর একবার একটু রিপিট করবেন 260টা। 260 মানে যেটা হচ্ছে এখানে আমরা বইতে এইটাতে অভ্যস্ত নই খুব একটা। বইতে তো আর মালিকানার হস্তান্তর হয় না, একটা প্রেস আগে একরকম ছিল পরে একরকম হয়ে গেল, তো সেই বইটা তো পাবলিশড হয়েছে একটা এবং একটা মাত্র অ্যাসোসিয়েশন থেকে, একবারই পাবলিশড হয়েছে। কিন্তু যে ধরো যে ডকুমেন্ট গুলো সাবসিকুয়েন্টলি চলে, যেমন ধরো ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন ভলিউম 1 মানে তোমার এডিশন 1 থেকে শুরু করে 23rd এডিশন অবধি, এখানে তো একটা মাত্রই প্রেস নেই। প্রথমে কাজ করতো ডিউ এর নিজস্ব প্রেস, তারপরে এটা গেল ফরেস্ট প্রেসে, তারপরে এটা গেল ওসিএলসি তে। সো এই ধরনের যে ডকুমেন্ট গুলো কন্টিনিউয়াসলি বের হয় বা পাবলিশড হয় কনজিকিউটিভলি ফর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম, সেখানে এটা হতেই পারে কোনো একটা প্রেসের মালিকানা বদল হতে পারে, নতুন নাম হতে পারে পাবলিশার হাউসের। তো এইখানে এমআরএল এর এই ক্ষেত্রে কি হয়েছে, জার্নাল অফ ডকুমেন্টেশনের ক্ষেত্রে 45 থেকে 2001 অবধি এটা পাবলিশ করতে ইউনিভার্সিটি, এমসিবি ইউনিভার্সিটি স্পেস, সেটা হচ্ছে লন্ডনের কাছে একটা জায়গা, ব্র্যাডফোর্ড, ইউকে তে ছিল 1945 অনওয়ার্ডস। তারপরে কি হলো, 2002 থেকে এইটা এমআরএল গ্রুপ অ্যাকোয়ার করলো এই এমসিবি ইউনিভার্সিটি প্রেসকে। তাহলে 2002 থেকে এটা পাবলিশড হচ্ছে এখন বিংলে থেকে। সো বিংলে ইজ ইন ইউএস, অ্যান্ড পাবলিশার চেঞ্জ হয়ে গিয়ে এমআরএল গ্রুপ অফ পাবলিশিং হয়েছে। আবার হয়তো ভবিষ্যতে এটা অন্য এলজিবিআর কিনে নিল ধরো 2025-এ, তাহলে আবার একটা 260 অ্যাড হবে এখানে, যেটা নর্মালি বইয়ের ক্ষেত্রে হয় না। আর একটা পিকুলিয়ারিটি কি, সেখানে দেখো 245 ছাড়াও অনেকগুলো টাইটেল আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে। একটা হচ্ছে 210 অ্যাব্রিভিয়েটেড টাইটেল, একটা হচ্ছে 222 কি টাইটেল। 3XX এর ক্ষেত্রে ডিফারেন্সটা কি, 300 physical description is very important for book, but here it does not carry any significance. এখানে যেটা দরকার, কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি কত, ফর্মার ফ্রিকোয়েন্সি পাবলিকেশন ফ্রিকোয়েন্সি আগে কি ছিল, বিকজ ফ্রিকোয়েন্সি ক্যান অলসো চেঞ্জ। সো যদি তোমার হয়তো এরকম হয় যে জার্নাল অফ ডকুমেন্টেশন 3 বার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছে, তাহলে আমি কি করব, দেখো ফর্মার কারেন্ট পাবলিকেশন ফ্রিকোয়েন্সি কিন্তু রিপিটেবল নয়, কারণ ডেফিনেটলি লজিক ওয়াইজ বুঝতেই পারছো কারেন্ট মানে তো একটাই, কিন্তু ফরম্যাট তো আরো হতে পারে, এটা তো ফরেন নাম্বারও হতে পারতো, তাহলে আমি তখন এটাকে রিপিট করতে পারবো। দিস ট্যাগ ইজ রিপিটেবল। সিমিলারলি আরো যে ফিল্ড গুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর মিডিয়া টাইপটা কি, 337, 338, ক্যারিয়ার টাইপটা কি, এগুলো সমস্তই নতুন মার্কের, যেটাকে আমরা বলি আরডিএ এফেক্টেড মার্ক, আরডিএ কে হ্যান্ডেল করার জন্য মার্ক এইগুলো হচ্ছে অ্যাডজাস্ট করেছে, মিডিয়া টাইপ এবং কন্টেন্ট টাইপ। আর 362 যে ভলিউম 1 ইস্যু 1 কবে থেকে পাবলিশড হচ্ছে। এছাড়া 5XX ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেম ডিটেলস নোট, যেটা জার্নালটার এখন মোড অফ অ্যাক্সেস কি, কোত্থেকে পাওয়া যায়। 6XX হচ্ছে ডেসক্রিপ্টর, ডেসক্রিপ্টর দেখছো খুব ব্রড এরিয়াতে হয়, জার্নালটা যে সাবজেক্ট নিয়ে ডিল করছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ডিভিশনটা, এটা কি ধরনের ডকুমেন্ট, ফর্ম ডিভিশন। আর ইনফ্যাক্ট এই যে 655 একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এখানে, কারণ তোমাকে এখানে তুমি দেখো ফর্ম দিয়ে এন্ট্রিটা করছো, পিরিয়ডিক্যালস, ইটস আ কাইন্ড অফ পিরিয়ডিক্যাল। 655 ইম্পর্টেন্ট ইলেকট্রনিক জার্নাল, 655 দুবার রিপিট করেছে, একবার বলছে পিরিয়ডিক্যালস, একবার বলছে ইলেকট্রনিক জার্নালস। 7XX এ কি হবে, এখানে কর্পোরেট বডির নাম থাকবে, যে পাবলিশ করছে তার নাম থাকবে 710, আর 766 বা 760 এগুলো ইম্পর্টেন্ট। এখানে যেহেতু জার্নালের টাইটেলে কোনো রকম চেঞ্জ হয়নি ফরচুনেটলি, সো দেয়ার ইজ নো কন্টিনিউড অ্যাজ আর continued from entries, but in other journals I will be show it will be there. So now I am saving it. Save যখন করব তখন save and edit item করব না, শুধুমাত্র এটা save এবং view করব। So my second task is over. Now I can safely come to where? Now I can safely come to
this one, serials. সো সাপোজ আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে, ধরো আমার জাস্ট একটা ফিকটিটাস সিচুয়েশন ইমাজিন করো। ধরো আমরা যে লাইব্রেরিতে কাজ করছি, বা লাইব্রেরি অফ রোল 25 জার্নাল অফ ডকুমেন্টেশন লাস্ট 2 বছর থেকে নিচ্ছে। 2 বছর থেকে নিচ্ছে মানে হচ্ছে 75 ভলিউম 75 আছে, 76 আছে। এবছর আমরা রিনিউ করব সাবস্ক্রিপশন, তার মানে ভলিউম 77। এই হচ্ছে পুরো গল্পটা। নাও ইউ সি দ্যাট হোয়াট আই এম ডুইং। What I am doing now. So new subscription. New subscription এ প্রথমে দেখো এখানে বলছে ভেন্ডার কে এবং রেকর্ড কি। তোমার যদি ভেন্ডারের আইডি মনে থাকে তুমি এখানে টাইপ করতে পারো, রেকর্ড আইডি বা বিব্লিও নাম্বার মনে থাকে এখানে টাইপ করতে পারো। মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ টু মাচ টু এক্সপেক্ট। তাহলে আমি কি করব, সার্চ ফর এ ভেন্ডার করব। So একটা পপ আপ উইন্ডো উঠে আসবে, ইউ সি হাউ সফিস্টিকেটেড নাও সিস্টেমস আর। আর কত কাজগুলো সোজা হয়ে গেছে। আমি এখানে সার্চ করব, আমি এই জার্নালটা গ্লোবকে দেবো। সো ক্লিক, সো গ্লোব সাবস্ক্রিপশন এজেন্সি উইল অ্যাপিয়ার। সো আমি বলবো সিলেক্ট। নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আমি যদি মনে রাখতে পারতাম তাহলে এখানে 3 টাইপ করলেই হয়ে যেত। নাও সিমিলারলি ইন কেস অফ জার্নাল অলসো I can type biblio number, or if I can remember I can search for record. Search for record এ কি করব, আমি বলবো আমি এখানে ব্রাউজ করতে পারি বাই কন্টিনিউইং রিসোর্সেস। কটা কন্টিনিউইং রিসোর্স আছে, তাহলে ও সব কন্টিনিউইং রিসোর্স দেবে। অথবা আমি এখানে সার্চ করতে পারি সে জার্নাল অর সে সিম্পলি ডকুমেন্টেশন। সো সঙ্গে সঙ্গে দেখো সার্চ রেজাল্ট দিল, জার্নাল অফ ডকুমেন্টেশন এমসিবি প্রেসড পাবলিক এমারেল্ড গ্রুপ, সিলেক্ট করো। তাহলে ফাইনালি বুঝতে পারছো ইটস এ ম্যাচিং বিটুইন দ্য ভেন্ডার অ্যান্ড রেকর্ড। ভেন্ডার ইজ ইউনিকলি আইডেন্টিফাইড বাই দ্য ভেন্ডার আইডি 3 অ্যান্ড রেকর্ড ইজ আইডেন্টিফাইড বাই দ্য রেকর্ড আইডি 7। এই 7টা কোত্থেকে পাচ্ছে? এই 7টা দেখো, যখন তোমরা, আমি জানি না নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন তুমি একটা কোনো একটা ডকুমেন্টকে অ্যাড করছো, সঙ্গে সঙ্গে কোহা তার এগেনস্ট একটা ইউনিক বিব্লিও আইডি দিচ্ছে। এই বিব্লিও আইডিটা দেখো 7, বিব্লিও নাম্বার ইজ ইকুয়াল টু 7। সিমিলারলি বুঝতে পারছো, এখানে বিব্লিও নাম্বার ইজ ইকুয়াল টু 7। এই যে 7 নাম্বারটা আমি আগের দিনই বলছিলাম তোমাদেরকে যে এটা ইউনিকলি প্রিজার্ভ করা থাকে। আমি যদি ধরো এখন জার্নাল অফ ডকুমেন্টেশন ডিলিটও করে দিই, নেক্সট রেকর্ড কিন্তু এই 7 নাম্বারটা পাবে না, সে পাবে 8। সো এরকম ভাবে অটোমেটিক্যালি জেনারেট করা হয়, এটাকে বলে এমএফএন নাম্বার, মাস্টার ফাইল নাম্বার। সো দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাচিং উইথ ইচ আদার। নেক্সট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি যখন একটা ইস্যু রিসিভ করব তখন কি আমি একটা আইটেম রেকর্ড তৈরি করব? এটা খুব ভালো করে বোঝো। বাই ডিফল্ট এটা হচ্ছে ডু নট ক্রিয়েট অ্যান আইটেম রেকর্ড when receiving this serial. This is actually matching with us. আমরা যখন একটা লুজ ইস্যু রিসিভ করব আমরা সেইটাকে আইটেম বলবো না। সমস্ত ইস্যুগুলো ওই ভলিউমের আন্ডারে যেগুলি আছে সেইগুলি যখন আমি বাউন্ড হয়ে আসবে তখন সেটাকে আমি একটা আইটেম বলবো। সুতরাং আমি এই ক্ষেত্রে সবসময় সিলেক্ট করব ইন্ডিয়ান লাইব্রেরির ক্ষেত্রে ডু নট ক্রিয়েট অ্যান আইটেম রেকর্ড when receiving this serial. ইস্যু নাম্বার স্কিপ করবো না রাখবো? অবভিয়াসলি রাখবো, ইস্যু নাম্বার খুব ইম্পর্টেন্ট। ম্যানুয়াল হিস্ট্রি রাখবো না ডিলিট করব? রাখবো। সো ম্যানুয়াল হিস্ট্রিতে ক্লিক করব। কল নাম্বার কত? সো 025 বাই jdoc. So suppose this is my call number for this journal. কারণ 025 এর লাইব্রেরি সায়েন্সে তো আরো জার্নাল থাকবে, শুধু 025 দিয়ে রাখলে হবে না। সো কোন লাইব্রেরির জন্য? লাইব্রেরি অফ রোল 25। পাবলিক নোট কিছু দেবে কিনা, তুমি এখানে পাবলিক নোট দিতেই পারো। পাবলিক নোট আমি একটা ধরো এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা এই পাবলিক নোটে দিলাম। যেমন
আমাকে গুগল কার্ড ডেটা কার্ড থেকে দেখাচ্ছিল। ধরো গুগল ডেটা কার্ডে যদি আমি জার্নাল অফ ডকুমেন্টেশন দিয়ে সার্চ করি, তাহলে দেখো গুগল ডেটা কার্ড দেখাচ্ছে আর ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। সো দ্যাট ক্যান বি এ ভেরি গুড পাবলিক নোট। এরকম ভাবে তোমাকে ভাবতে হবে কি কি আমি ইনফরমেশন দিলে ইউজারের একটু সুবিধা হতে পারে। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর বা কি ইয়ে করে, ইউজারকে একটা আইডিয়া দেবে এই জার্নালটা ইটস এ কোয়ালিটি জার্নাল। So anything beyond 0.5 is a good journal actually. So এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সালের? 2016 সালের। তো এই ডেটাটা আমি দিলাম। নন পাবলিক নোট মানে হচ্ছে লাইব্রেরির নিজস্ব নোট। তাহলে আমি এটা বললাম কোর জার্নালের মধ্যে এটা পড়ে, মানে আমি এটাকে যেন সাবস্ক্রিপশনটা ডিলিট বা ক্যান্সেল করার আগে দুবার ভাবি যে ইটস এ কোর জার্নাল অফ দ্য সাবজেক্ট ডোমেন উই আর কভারিং। প্যাটার্ন নোটিফিকেশন দিতে হবে কিনা দরকার নেই, কারণ তুমি ওপ্যাকেই তো ডেটা চলে যাবে। আইটেম টাইপ কি রকমের হবে? ইটস এ কন্টিনিউইং রিসোর্সেস। একটা ইস্যুর জন্য গ্রেস পিরিয়ড আমরা কত দেবো? যেমন আমরা পাবলিশারকে দিয়েছিলাম, ভেন্ডারকে দিয়েছিলাম 30 ডেজ। এই যে নাম্বার অফ ইস্যুস টু ডিসপ্লে টু স্টাফ, ধরো এই পার্টিকুলার জার্নালটার 6টা ইস্যু, তাহলে আমি কটা ইস্যু দেখাবো? আমি 3টে দেখাতে পারি, 2টো দেখাতে পারি, যে আমি কটা পেয়েছি। ধরো কোন একটা জার্নালের নেচারের তোমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 54 ইস্যুস পার অ্যানাম, তাহলে 54টা ইস্যুই যদি আমি ওপাকে দেখাতে চাই, তাহলে তো ব্যাপারটা খুব ক্লামজি হয়ে যাবে, মোটে ইউজার ফ্রেন্ডলি হবে না। সুতরাং যে জার্নালগুলির ফ্রিকোয়েন্সি বেশি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমি লাস্ট 4টে দেখাবো কি লাস্ট 5টা দেখাবো এরকম। তাহলে আমি ধরলাম এটা 6টা ইস্যু, আমি শেষের 4টে দেখাবো, মানে কারেন্ট 4 ইস্যুস আমি দেখাবো। পাবলিককেও তাই দেখাবো, কারেন্ট 4 ইস্যুস। অর রাদার এরকমও করতে পারি, স্টাফকে আমি 6টাই দেখাবো, ওপ্যাক আমি 4টে দেখাবো, তাহলে ওপ্যাক মিনস পাবলিক। সো আমার প্রথম এটা হয়ে গেল ভেন্ডার, রেকর্ড, আর বাকি সমস্ত জিনিসগুলো খুব ক্লিয়ার। কল নাম্বার, কোন লাইব্রেরি, পাবলিক নোট কিছু দেবে কিনা, দিস আর নট ম্যান্ডেটরি। আমি খালি তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ স্যার উপরে একটা আছে না ক্রিয়েট রেকর্ড, ওই স্কিপ ইস্যুর উপর, হ্যাঁ স্যার ওই যে ক্রিয়েট রেকর্ড, হ্যাঁ সার্চ রেকর্ডের পর স্যার ওই উপরে প্লাস চিহ্ন, ওটা সার্চ রেকর্ড, সার্চ ফর রেকর্ড, তারপরে ক্রিয়েট রেকর্ড। হ্যাঁ ওটা এখানে হচ্ছে, এখানে যদি তুমি ধরো যে জার্নালটা সাবস্ক্রাইব করতে যাচ্ছ সেটা তোমার কাছে নেই, তাই তো, তুমি সার্চ করে পাচ্ছ না, বা তুমি আগে এন্ট্রি করার নেই, তখন যদি তুমি এখানে ক্রিয়েট রেকর্ড করো, তাহলে ও তোমাকে ক্যাটালগিং ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে ক্রিয়েট রেকর্ড করলে দেখো একটা ক্যাটালগিং ইন্টারফেসটা হয়, তো তুমি এখানে দাঁড়িয়ে এটাকে অ্যাড করে নিতে পারো। বুঝে গেছে? আচ্ছা স্যার। আমরা যে স্টেপটা আগেই করে আনলাম, হ্যাঁ 2 স্যার, নাম্বার স্টেপটা তুমি এখানেই করতে পারো। তো নেক্সট আমি যাচ্ছি, তাহলে নেক্সট এতে দেখো প্রত্যেকটা ফিল্ডই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যেগুলো রেড কালারে দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি, না দিলে তুমি পরের স্টেপে যেতেই পারবে না। এটা বলছে যে ফার্স্ট ইস্যু কবে পাবলিশড হবে। ধরো আমি এই জার্নালটা কোন বছরের জন্য ক্রিয়েট করছি, এই এই সাবস্ক্রিপশনটা কোন বছরের জন্য ক্রিয়েট করছি, 2021-এর জন্য ক্রিয়েট করছি, তাই না? তাহলে আমার ফার্স্ট ইস্যু হবে, আমি ধরে নিলাম এটার ফার্স্ট ইস্যু হবে, বেরোবে 1 জানুয়ারি 2021। হলো। ফ্রিকোয়েন্সি কত? এখানে দেখো অসংখ্য ইনফরমেশন দেওয়া আছে, তার থেকে একটা বেছে নিতে হবে। তাহলে 6টা ইস্যু মানে হচ্ছে কি 1 ইস্যু পার 2 মান্থস, মানে বাই মান্থলি। তাহলে আমি সিলেক্ট করলাম 1 ইস্যু প্রতি 2 মাসে একটা ইস্যু, 6টা ইস্যু মানে 12 মাস আমার সাবস্ক্রিপশন পিরিয়ড। তাহলে আমার 6টা যদি হয় তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা বাই মান্থলি 6 পার অ্যানাম। আমি কিভাবে এইটাকে চেক করব, নাম্বার অফ ইস্যু দিয়ে, নাম্বার অফ উইক দিয়ে, না নাম্বার অফ মান্থ দিয়ে? আমি এটা সবসময় সেফ হচ্ছে আমি 6টা ইস্যু পেলে আমার ভলিউম কমপ্লিট হবে। সো আমি ইস্যু দিয়ে সাবস্ক্রিপশন লেন্থ ডিটারমাইন করব, তাতে করে যদি লাস্ট ইস্যুটা পরের ফেব্রুয়ারিতেও বেরোয়, তাহলে আমার সাবস্ক্রিপশন পিরিয়ডটা অটোমেটিক্যালি স্ট্রেচ করে যাবে ফেব্রুয়ারি অবধি। সো ইটস আ সেফার টু সিলেক্ট সাবস্ক্রিপশন লেন্থ বাই ইস্যুস। সাবস্ক্রিপশন স্টার্ট ডেট কবে হবে?
আমার এটা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হচ্ছে 21-এর। সাবস্ক্রিপশন এন্ড ডেট কবে হবে? আমি তোমাদেরকে আগেই বলেছি যে সিরিয়ালস এর ক্ষেত্রে ক্যালেন্ডার ইয়ার কেই সাবস্ক্রিপশন ইয়ার বলে। সো 31st December 2021. So this particular journal will be, the subscription period will be 1st January 2021 to 31st December 2021. নাম্বারিং প্যাটার্ন কি হবে? এখানে দেখো নাম্বারিং প্যাটার্ন তুমি এখান থেকেই বুঝতে পারবে একটা জার্নাল ইস্যুকে ওরা কিভাবে নাম্বার করছে। ভলিউম নাম্বার 74, ইস্যু নাম্বার 6, ভলিউম নাম্বার 75, ইস্যু নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে আমার নাম্বারিং প্যাটার্নটা কি হবে? ভলিউম অ্যান্ড নাম্বার। তাহলে আমার এখানে দুটো মাত্র ভেরিয়েবল, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ইস্যু নাম্বার। তাহলে আমি এটা ভলিউম এন্ড নাম্বার করলাম। এবার লোকাল যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ। যদি তুমি এমটি রাখো তাহলে ইংলিশ হবে, আদারওয়াইজ তুমি এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তো আমাদের তো এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি এটা এমটি রাখছি। নেক্সট কলামটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো আমার এই সাবস্ক্রিপশন পিরিয়ডটা শুরু হচ্ছে ভলিউম 77 থেকে। নাম্বার কত? নাম্বার হচ্ছে 1। এখানে আবার দেখো ভলিউম 77 নাম্বার 1, তাহলে কত অবধি এটা কন্টিনিউ করবে? 6 অবধি কন্টিনিউ করবে। 6 কন্টিনিউ করলেই এটা হয়ে যাচ্ছে 76 এর 1 থেকে 6, তারপরেই আসছে 77। তাহলে 77 এর 1 থেকে 6, তারপরে কত হবে? 78। তাহলে আমাকে এটা কিভাবে করতে হবে? ইনার কাউন্টার আমি কিছু রাখলাম না, এখানে বললাম নাম্বার হবে 6 এ শেষ। তাহলে 77 ইস্যু নাম্বার 1 থেকে শুরু হলো আর 6 এ শেষ হলো। এইটা আমি ঠিক দিলাম কিনা সেইটা দেখার জন্য প্রথমে আমি এখানে দেখে নেব টেস্ট প্রেডিকশন প্যাটার্ন। তাহলে ও কি ঠিকঠাক দিতে পারছে? এই জন্য এটাকে বলছিলাম দেখো যে এটা হচ্ছে প্রেডিক্টিভ সিরিয়াল কন্ট্রোল। আমি ওকে বলে দিলাম 77 ভলিউম ইস্যু 1 শেষ, ও কিন্তু কোন ইস্যু কবে আমার পাওয়ার কথা সেটা বলে দিতে পারছে, তাই না? এইখানে কিন্তু পাবলিকেশন ডেটটা দেখো তুমি এ হিসেবে আছে, কি হিসেবে আছে? আমেরিকান এমএমডিডি। সো জানুয়ারি 1, মার্চ 1, মে 1, জুলাই 1, সেপ্টেম্বর 1, আর হচ্ছে জানুয়ারির নভেম্বর 1। এই হচ্ছে আমার প্রেডিকশন। এইটা কোহা আমাকে প্রেডিকশন করে দিল। তো মোটামুটি এটাতে আমি যদি এগ্রিড থাকি যে ওকে দিস ইজ দ্য ওয়ান, এবং দেখো এই প্রথমটাকেও অলরেডি বলে দিচ্ছে যে নট পাবলিশড। এইটার ক্ষেত্রে কোনো চেক দেয়নি যেহেতু ডেট ওভার হয়ে গেছে। আমি যদি এই ডেটটাকে 15ই জানুয়ারি করতাম তাহলে এইটাকেও বক্স দেখাতো। তাহলে ডান, আমি মোটামুটি সন্তুষ্ট। আমি মোটামুটি সন্তুষ্ট হলে কি করব? ইনার কাউন্টার বলতে কি হচ্ছে স্যার এটা? ইনার কাউন্টার ওই যেগুলো তোমার ভলিউম নাম্বার ইস্যু অনেকগুলো কমপ্লেক্স থাকে, যেমন ধরো আমি যদি এখানে শো অ্যাডভান্স প্যাটার্ন করি তাহলে ও তোমাকে এখানে বলে দিচ্ছে ও অটোমেটিক্যালি ইনার কাউন্টারটা অ্যাড করে নেবে। দেখো এখানে অ্যাড 1, বুঝতে পারছো? কমপ্লেক্স ইস্যুস। তাহলে এর মধ্যে কি হচ্ছে নিজস্ব ফর্মুলাতে যে যখনই আমার 6টা ইস্যু শেষ হয়ে যাবে তখনই হচ্ছে 1 যোগ হবে। অথবা তুমি আরেকটু যদি বোঝার সুবিধার জন্য আমি করি, ধরো এখানে যদি আমি ইনার কাউন্টার 1 দিই তাহলে কি হয় দেখো, এক্সপেরিমেন্ট করতে তো দোষ নেই। তার মানে যেটা হচ্ছে যে ও 77 থেকে এটা শুরু করছে, যখনই 6 শেষ হয়ে যাবে এই 77-এর সাথে 1 অ্যাড করবে, মানে নেক্সট ভলিউমটা কত হয়ে যাবে? 78। বোঝা গেল? তাহলে তুমি যদি ইনার কাউন্টার এখানে 1 দাও তাহলেও ক্ষতি নেই, যদি নাও দাও তাহলেও বাই ডিফল্ট নিয়ে নেবে। আচ্ছা স্যার। সো নাও আই এম সেভিং ইট। সো আমার সাবস্ক্রিপশন রেডি হয়ে গেল। সো subscription for journal of documentation for the year 2021 is ready. এইবার ধরো আমি
ফার্স্ট ইস্যুটা পেয়ে গেছি, ফার্স্ট ইস্যু এখানে পাবলিশড হয়ে গেছে, তো ফার্স্ট ইস্যু আমি পেয়ে গেছি। তাহলে ফার্স্ট ইস্যুটা কি করে রিসিভ করব দেখো। সো লেট মি ক্লিক দ্য রিসিভ বাটন হিয়ার। যখনই ও রিসিভ করছো দেখো কতখানি, কেন আমি বলছি ও প্রেডিক্টিভ মোড অফ থিং, তাহলে আমাকেও বলছে ভলিউম 77 নাম্বার 1 পাবলিশড হওয়া উচিত 1 তারিখে, পাবলিশড অন, আমি ধরো এটা পেয়েছি আজকে 2 তারিখ, সো 01/02/2021 পাবলিশড অন স্টেট। আমি এটাকে বললাম এই ইস্যুটা দেখো এক্সপেক্টেড, অ্যারাইভ, লেট, মিসিং, অনেক রকম আছে, আমি এটাকে বললাম ইটস অ্যারাইভড। আমি এখানে একটা নোট রাখলাম, এটাই হচ্ছে কার্ড এক্স, এইটাই আমরা আগে ম্যানুয়ালি করতাম একটা কার্ডের মধ্যে, একটা বড় কার্ডের মধ্যে, আর এখন আমরা সেটা এইখানে করছি, লুজ ইস্যুটা রিসিভ করছি। আমি এখানে একটা নোট রাখলাম, রিসিভড অন January 2, 2021 হয়ে গেল। তো যখনই আমি এখানে সেভ বললাম দেখো এবার কি ঘটে, যখনই সেভ বললাম ও সঙ্গে সঙ্গে দেখো ইস্যু নাম্বার 2 তৈরি করে দিল, বোঝা যাচ্ছে এখানে ইস্যু নাম্বার 2 77 নাম্বার 2 কবে এক্সপেক্টেড, so this is issue number 1, ইস্যু নাম্বার 2 তৈরি হয়েছে। আমি যদি এডিট করতে চাই সবসময় এগুলোকে সিলেক্ট করতে হবে, অথবা আনচেক করে দিলাম। তো ইস্যু নাম্বার 1 আমি রিসিভ করে দিয়েছি, কিন্তু ইস্যু নাম্বার 2 কেন এই নোটটা দেখাচ্ছে, এই নোটটা তো দেখানো উচিত নয়। এনিওয়ে যখন হয়তো আমি আবার রিসিভ যদি করি তাহলে কি বলছে, তাহলে এখন হয়ে গেছে 77/2 এক্সপেক্টেড অন ফার্স্ট। আচ্ছা এই নোটটা ও সবাই কন্টিনিউ করছে, এই নোটটাকে আমি এখানে ডিলিট করে দিই। সো নাও ইট ইজ নট দেয়ার। তো আমি যখন এটা ইস্যু নাম্বার 1 আমি রিসিভ করে গেছি, ইস্যু নাম্বার 3 এখনো করিনি, কবে এক্সপেক্টেড মার্চের 3 তারিখ, মার্চের 1 তারিখে, তাহলে মার্চের 1 তারিখে ও আমাকে তখন এখানে স্ট্যাটাস জেনারেট করে দেবে যে লেট অটোমেটিক্যালি। তো আমি আবার যখন নেক্সট ইস্যু পাবো রিসিভ করলাম, আবার রিসিভ এখানে ক্লিক করলাম, ইস্যু করলাম। এবার দেখো এইটা দেখানোর পরে আমি যদি লাইব্রেরি ওপ্যাকে আমার ইউজার সার্চ করে জার্নাল অফ ডকুমেন্টেশন দিয়ে, তাহলে কি পাবে সে, তাহলে তোমরা এখন ব্যাপারটা বুঝতে পারবে ভালো। ও জার্নাল অফ ডকুমেন্টেশন রিসিভ করছে, আর দেখো এখানে ও দুটো জিনিস তৈরি করে দিচ্ছে, একটা ট্যাগ যেটা বইয়ের ক্ষেত্রে করতো না, একটা ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপশন ট্যাগ, যে এইটার আমি কোন ইস্যুটা এই মুহূর্তে কারেন্ট, অ্যারাইভ, নোট কি ছিল, কবে রিসিভ করেছি, সমস্তটা দিয়ে দিচ্ছে যেটা আমি এন্ট্রি করেছি। আর হোল্ডিংস এখনো 0 দেখাচ্ছে, কারণ আমার তো এখনো ব্যাক ভলিউমস কিছু অ্যাড করিনি। এবার ব্যাক ভলিউমস অ্যাড করার পরে দেখো কি হয়। এবার আমি তোমাদেরকে কি বলেছি, আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমার কাছে এই জার্নালের জন্য এটা কারেন্ট সাবস্ক্রিপশন আমরা 2021-এর করলাম, আমার কাছে এখনো আছে দুটো ইয়ারে ব্যাক ভলিউম, একটা হচ্ছে ভলিউম 75 2019, ভলিউম 76 2020। এবার তুমি দেখো এই দুটো ব্যাক ভলিউমকে আমি কিভাবে অ্যাড করছি। আমি সার্চ করলাম জার্নাল দিয়ে, সার্চ দ্য ক্যাটালগ, এবার এডিট করলাম, এবার বলছি এডিট আইটেমস। এডিট আইটেমে যখন বলছি it will be slightly different from books. সেলফিং লোকেশন, ধরো এখানে আমি বলছি যেটা রেফারেন্স আছে, বা আমি একটা জার্নালের জন্য তৈরিও করে নিতে পারি সেলফিং লোকেশন। ডেট অ্যাকোয়ার্ড, টুডেস ডেট। এখানে দেখো সাবফিল্ড এইচ, সিরিয়াল, এনুমারেশন অর ক্রোনোলজি, এখানে আমি বলছি V75,
n.1262019, তাহলে ভলিউম 75 এ 1 থেকে 16 আমার কাছে আছে। এই যে ভলিউম 75, এটা আমি গত 2 বছর ধরেই সাবস্ক্রাইব করছি। ফুল কন্ট্রোল নাম্বার 025 বাই JDoc, বারকোড আমি এখানে দিতে পারি পিভি ব্যাক ভলিউম। এটা হচ্ছে ধরো আমি ঠিকই করেছি, তো আমরা সবই তোমার হিসেবে দেবো। বিভি আমি ব্যবহার করছি ব্যাক ভলিউম বোঝাতে, অনেক লাইব্রেরি ব্যবহার করে। আমরা 6 ডিজিটের দেবো, 000001। কপি নাম্বার আমার দেওয়ার দরকার নেই, অ্যাড আইটেম। তাহলে আমি একটা ব্যাক ভলিউম অ্যাড করলাম, ভলিউম 75, নাম্বার 1 থেকে 16 2019-এর জন্য। আর 76-এর ধরো আমার ইস্যু নাম্বার 5টা মিসিং, তাহলে আমি কি করব দেখো, এরকম হতেই পারে। তাহলে এটাও হচ্ছে আমার রেফারেন্স, আগেরটা কি ছিল রেফারেন্স, ডেট অ্যাকোয়ার্ড, মেবি টুডেজ ডেট। ধরো একদিনে তুমি সমস্ত বাউন্ড ভলিউম গুলো অ্যাড করছো, হতেই পারে। ধরো আমি এখানে বললাম ভলিউম 76 N126, ইয়ার হচ্ছে 2020। এখানে আমি বললাম লাইব্রেরি ল্যাক্স, এর মধ্যে কোনটা নেই, ভলিউম 76 নাম্বার 5 2020 আমার কাছে নেই। যদি আবার পরে কখনো আসছে আমরা তখন এইটাকে কমপ্লিট করে দিলাম, এই লাইনটাকে তুলে দিলাম। কিন্তু আমাকে ইউজারকে জানাতে হবে যে আমার কাছে এই ভলিউমটাতে কিন্তু এই ইস্যুটা নেই, হতে পারে, এরকম প্রায় হয়। So BV, maybe this is 02, add item. So আমার এই জার্নালের এগেনস্টে দুটো ব্যাক ভলিউম রইল, একটা ব্যাক ভলিউমের মধ্যে একটা ইস্যু মিসিং আছে এবং এটা আছে। এইবার দেখো এর বেনিফিটটা কি। আমি যখন ওপ্যাকে, এবার আগে আমাকে কি দেখাচ্ছিল, হোল্ডিং 0, সাবস্ক্রিপশন 1, মানে সাবস্ক্রিপশন 1 মানে কারেন্ট ইস্যু আমার কটা আছে। আমি এখানটাকে রিফ্রেশ করলাম, নাও ইউ সি হোয়াট ইজ দ্য রেজাল্ট। The result will be slightly different. Now it is showing you subscription 1 current issue and holdings 2. আমি যদি হোল্ডিংস আমার ইউজার ক্লিক করে তাহলে সে দেখতে পাবে যে ভলিউম 75 ইটস নট ফর লোন, ইটস কন্টিনিউইং রিসোর্স, এটা নট ফর লোন, আমরা আগেই ডিক্লেয়ার করেছি। আর হচ্ছে ভলিউম 76 নাম্বার 1 to 6 আছে, বাট লাইব্রেরি ল্যাক্স। তাহলে আমি এখান থেকে ইউজার জেনে যাচ্ছে যে আমার ব্যাক ভলিউম কটা আছে, কোন ইস্যুটা মিসিং, কোন ইস্যুটা দেখতে হবে, আর আমার কারেন্ট স্ট্যাটাসটা কি, কটা জার্নাল আমার আছে। আগের থেকে কোহার্স সিরিয়ালস মডেল অনেক ইমপ্রুভ করেছে প্রথম ভার্সনে যা ছিল, এন্ড দিস ইজ দ্য নেচার অফ সিরিয়ালস কন্ট্রোল। তাহলে আমাকে এখানে বইয়ের থেকে অনেকখানি আলাদা দুটো জিনিসই ম্যানেজ করতে হচ্ছে, একটা হচ্ছে ব্যাক ভলিউম, একটা হচ্ছে কারেন্ট ইস্যুস। গট ইট? হ্যাঁ স্যার। তাহলে এবার কিছু কোশ্চেন থাকলে বলো, ও আদারওয়াইজ আমরা এটা ক্লাসটা স্টপ করতে পারি। আমাদের তার মানে বেসিক জিনিস ব্যাপারগুলো মোটামুটি সবই হয়ে গেল, খালি শুধুমাত্র ক্যাটালগিংটা আমরা এখনো ডিটেলসে পড়িনি। ক্যাটালগিংটা ডিটেলসে আমি শুরু করব। আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে, তোমরা যদি MyDLIS KU দেখেছো এর মধ্যে, তাহলে দেখবে আমরা অনেকগুলো কোর্সই কিন্তু মোটামুটি একটা জায়গায় গেছি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কোর্সগুলো আমাদেরকে শুরু করতে হবে এবার। আর থার্ড সেমিস্টারটা না মানে পুরোটাই প্রায় আমার, তো জানি না কোনো পিজি লেভেল কোর্স এরকম হয় কিনা, বাট স্টিল তো করার নেই। যেমন ধরো ইনফরমেশন রিপ্রেজেন্টেশন এবং রিট্রিভালে আমরা যদি দেখি যে উই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড এসেন্সিয়াল রিডিং,
এবং এসেনশিয়াল রিডিং গুলো আমি সেইগুলোই তোমাদেরকে দিয়েছি যেগুলো অনলাইনে ফ্রিলি অ্যাভেলেবেল, সো ইউ ক্যান স্টার্ট ইউর রিডিং। এই ইনফরমেশন রিট্রিভাল পেপারটা ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এইটা মাথায় রেখে পড়বে। সো এই যে কোন ইউনিটে কার দায়িত্ব সেটা বলে দিয়েছি। তো আমি আজকের থেকেই ইউনিট 1 আপলোড করতে শুরু করে দেবো, আই হ্যাভ অলমোস্ট ডান। আর এই পার্টিকুলার এতে তোমার যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে তাতে 10 নাম্বার হচ্ছে কন্টিনিউইং রিসোর্স আর 10 নাম্বার হচ্ছে প্রজেক্ট। তোমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্টটা আমরা ভাববো, বাট ইট ক্যান বি থেসোরাস ক্রিয়েশন, ইট ক্যান বি অন্টোলজি ক্রিয়েশন এবং অন্যান্য অনেক কিছু হতে পারে। সেটা ভেবে আমরা একটা প্রজেক্ট তোমাদেরকে দিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি। আর এইটা শুরু হয়ে গেছে। আর হচ্ছে আমরা তোমার LIS 306-এ আমার যে ইউনিটগুলো আছে সেইগুলো যেটা আমরা কন্টিনিউয়াসলি, তোমরা বুঝতেই পারবে যে 304 থিওরি, 305 প্র্যাকটিস আর 306 এর মার্ক 21 অলমোস্ট প্যারালালি না চালালে কিন্তু বুঝতে পারবে না। তোমাদেরকে এরকম নয় এটা শেষ হলে ওটা শুরু করতে হবে। ধরো ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্টে যদি আসি, তাহলে এখানে হচ্ছে 20 মার্কসই হচ্ছে প্র্যাকটিক্যালে, টোটাল ইন্টারনাল। এই ইন্টারনালের মধ্যে 20 ডিপেন্ড করবে হচ্ছে ইউনিট 6 এর উপরে, মার্ক 21 বিপ্লবগ্রাফি অ্যান্ড দিস ওয়ান। তো আমরা এইখানে যেটা শুরু করব, এই দুটো ইউনিট আমার এক্সক্লুসিভলি, একটা হচ্ছে কন্টেন্ট ডেসিগনেশন থ্রু মার্ক 21। এইটা শুরু করার সাথে সাথে আমরা কোহার যে মার্ক এডিটরটা আছে সেইটাকে আমরা ব্যবহার করে প্র্যাকটিক্যালের কাজটা করব। আর মেটাডাটা এনকোডিং এখানে শুরু করব। মেটাডাটা এনকোডিং এর জন্য আমি তোমাদের ক্লাউডে অলরেডি আরেকটা সফটওয়্যার ইনস্টল করে দিয়েছি, সেটা হচ্ছে 34, সেটা হচ্ছে 8080 ডিসপেসে। তো এই ডিসপেসে আমি এখানে একটা তৈরি করে দিয়েছি, তোমরা প্রত্যেকে নিজের একটা করে কমিউনিটি তৈরি করবে, সেখানে ডকুমেন্ট আপলোড করে তার মেটাডাটা করবে। সো দিস উইল হ্যান্ডেল ইন দ্য ক্লাউড। সো এগেন তুমি বুঝতেই পারছো এই মেটাডাটা এনকোডিং এর জন্য আমাদের কাছে মোটামুটি 1 মাসের মতো আছে। তো এই দুটো ব্যাপার। আর তোমরা 305 এর যে এক্সামটার কথা আমি বলছি সেইটা তোমাদেরকে একটা সারা দিন দেওয়া হবে টাস্কের ভিত্তিতে, এবং তোমরা, আমি তো দেখে নেবই তোমরা কে কি তৈরি করছো, কারণ তোমাদের প্রত্যেককেই কোন আইপি থেকে বা পোর্ট নাম্বার কত তোমাদের রোল নাম্বার ওয়াইজ নির্দিষ্ট করা আছে। আর তোমাদেরকে যেটা তৈরি করতে হবে একটা সাবমিশন, এই যে পরীক্ষার খাতা যেমন জমা দাও সেরকম অ্যাসাইনমেন্ট যেমন জমা দাও। তোমরা স্ন্যাপশট নিতে জানো? হ্যাঁ, স্ন্যাপশট কি করে নিতে হয়? হ্যালো, হ্যাঁ স্যার। জানো তো? যেমন ধরো আমি দেখালাম যে আমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটা কাজ করছে, বা আমি সিরিয়াস কন্ট্রোলে আমি এই ডেটাটা অ্যাড করেছি, তাহলে এইটা আমি স্ন্যাপশট দিয়ে যদি দেখাতে চাই, আমি এখানে সার্চ করতে পারি। ধরো আমি সার্চ করলাম, ধরো এই জিনিসটা আমি দেখাবো যারা জানো না, তাহলে প্রত্যেকে এরকম ভাবে, ধরো আমি এটা দেখাবো। আমি লিনাক্সে যখন আছি তখন আমার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। আমি এখান থেকে শো অ্যাপ্লিকেশন করতে পারি, শো অ্যাপ্লিকেশন থেকে স্ক্রিনটা বেছে নিতে পারি, সে স্ক্রিন স্ন্যাপশট, এই যে স্ক্রিনশট। তো স্ক্রিনশটে গিয়ে আমাকে বলবে সিলেক্ট দ্য এরিয়া টু গ্রাফ, আমি এইটাকে সিলেক্ট করলাম এবং সবসময় তোমার আইপিটাকে এখানে ইনক্লুড করবে। তাহলে এরকম ভাবে তৈরি করলে একটা স্ন্যাপ তৈরি হলো। এটাকে আমি কোথাও একটা সেভ করলাম। এবার যখন আমি একটা প্রজেক্টটা তৈরি করব তখন আমি একটা ওয়ার্ড প্রসেসর ফাইলকে কল করছি, এখানে লিব্রে অফিস। তোমরা উইন্ডোজ থাকলে উইন্ডোজেও করতে পারো। আর উইন্ডোজে দেখবে তোমার কিবোর্ডে একটা প্রিন্ট স্ক্রিন বলে একটা অপশন আছে, সেটাকেও তুমি অ্যাড করতে পারো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি।
তাহলে এখানে আমি ধরো এই ইয়েটাকে সিরিয়ালস এর যা কাজ দেওয়া হচ্ছে সেখানে আমি আমার স্ন্যাপশটটা অ্যাড করবো। তো ইনসার্ট ইমেজ, সো দিস ইজ দ্য ইমেজ। এবার ইমেজে আমি একটা ক্যাপশন দিলাম, ধরো ফিগার এটা হচ্ছে 5 সিরিয়াল এডিশন অফ সিরিয়ালস সাবস্ক্রিপশন, এরকম ভাবে আমি বললাম। এরকম একটা ফিগার হলো। তারপর আমি হয় ওপরে এটাকে ডেসক্রাইব করতে পারি স্টেপস গুলো কি কি করলাম, অথবা নিচে করতে পারি। এইরকম ভাবে তোমাদেরকে একটা রিপোর্ট তৈরি করেও সাবমিট করতে হবে, যেমন করে পরীক্ষার খাতা হয়। আর যেমন ধরো উইন্ডোজের ক্ষেত্রে তো এই স্ক্রিনশটের ইয়ে নেই, এত সফিস্টিকেটেড নেই, তো সেই ক্ষেত্রে আমি এখানে প্রিন্ট স্ক্রিন কিবোর্ড থেকে প্রেস করতে পারি। প্রিন্ট স্ক্রিন করলেও এটাও স্ন্যাপশটটা পুরোটা নিয়ে নেবে। এবার আমি এখানে ইনসার্ট করছি ধরো ইমেজ। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, যখন আমি স্ন্যাপশট নিয়েছি আমার কাছে তো কোনো অপশন নেই যে আমি এইটাকে বাদ দেবো কি ওইটাকে ইয়ে করবো, তো যেমন এসছে তেমনই করতে হয়েছে। এই বাঁ দিকের এটা আসবে, কিন্তু সেটারও একটা অপশন আছে, সেখানে যদি তুমি ইমেজে গিয়ে বললো ক্রপ করব, তাহলে আমার যে পার্টটুকু দরকার নেই সেটুকু আমি মুছে দিতে পারি, এরকম করতে পারি। সো দুটোই সম্ভব, দুটোর যে কোনো একটা তোমরা ফলো করবে, এবং এইটাও তোমাদেরকে পরীক্ষার খাতায় যা যা করলে যে যা টাস্ক দেওয়া হবে সেই টাস্কের তো স্টেপস গুলো প্লাস হচ্ছে এই পুরো স্ন্যাপশটটা দিয়ে এরকম একটা ওয়ার্ড ফাইল তৈরি করবে, ওয়ার্ডটাকে পিডিএফ এ কনভার্ট করবে, তারপরে যেমন তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো, পরীক্ষার খাতা সাবমিট করেছো, সেরকম সাবমিট। তোমাদের কিছু কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ উই আর স্টপিং টুডে। স্যার কোহার্ট যে এক্সামটা হবে ওটা কি ফাইনালের জন্য একেবারে, কি ফাইনালেও আলাদা করে হবে? দেখো এক্ষুনি আমি কিছু বলতে পারছি না, কারণ আমার কাছে বা আমাদের কাছে এই যে অ্যাডভান্টেজটা এখন আছে সেইটার এর জন্য আমি দেখিয়ে দিই তোমাদেরকে। না হয় এই যে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, কেউ একজন পড়ো, পড়তে পারছো কি লেখা আছে? হ্যালো, Free trial status, rupees 14,302.08 credit and 31 days left. With a full account, you will get unlimited access to all of Google Cloud platform. কি বুঝলে এর থেকে? 31 days free trial আছে এখনো। তাহলে আমাদের 14,000 টাকা ক্রেডিট আছে আর 31 দিন আছে, এরপর থেকে হলে ও আমাকে চার্জ করতে শুরু করবে, বুঝেছো? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে আমরা এই ফেসিলিটিটা পাচ্ছি, এটাও দেখবে যে অনেক ডিপার্টমেন্টে কিন্তু অ্যারেঞ্জ করতে পারে, সবাই কেউ ভাইবা করছে, প্র্যাকটিক্যালের এই করছে, আমরা তাও তো একটা রিয়েল লাইফ সিচুয়েশন তৈরি করতে পারলাম, এবং আমার মনে হয় তোমরা বেশিরভাগটাই শিখতে পারছো। তো সুতরাং ধরেই নাও যে এইটাই আমাদের ফাইনাল হবে। আর যদি এমন হয় যে ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার একটা টার্ম এন্ড এক্সামিনেশন চাইও, তাহলেও সেই ক্ষেত্রে খুব বেশি হলে আমরা ভাইবা চেকই বা কন্ট্যাক্ট করতে পারবো। আর আবার যদি তখন একটা ক্লাউড কোনো রকম ম্যানেজ করতে পারি অন্য কোনো, কারণ আমাকে আর এই আইডিতেও আর ফ্রি ক্লাউড দেবে না, আবার আমাকে নতুন আইডি, নতুন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি পারি তখন একটা ছোটখাটো পরীক্ষা হবে, বাট মেজর marks will be given on the basis of your performance here. বোঝা গেল? আর আমি তোমাদের এই বেসিক জায়গাটা শেষ হলো, কালকের কোর্সটা শেষ হলেই, আমরা ক্লাসটা শেষ হলেই বেসিক জায়গাটা শেষ হয়ে যাবে। দেন আই উইল গিভ ইউ এ লিস্ট অফ টাস্ক, যে কোন মডিউলে কি কি টাস্ক পারফর্ম করবে, তার মধ্যে থেকেই একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা কোশ্চেনটা সেট আপ করবো।
বলো, anyone else, any query? স্যার বলছি যে During, বলো। আমাদের তো একটা নোটিশ দিয়েছে যে 4 তারিখ থেকে স্টার্ট হবে, তো আমরা কি এরপর থেকে যাওয়া স্টার্ট করবো ইউনিভার্সিটি, নাকি যেরকম চলছে তোমাদের এরকম নোটিশ দিয়েছে চলবে? মানে বুঝলাম না। ওই একটা আমাদের গ্রুপে একটা নোটিশ আপলোড করেছে যে 4 তারিখ থেকে নর্মালি যেমন ইউনিভার্সিটি হয় তেমন স্টার্ট হবে। না না, ক্লাস নয়, সেটা পড়তে ভুল করেছো। সেটা হচ্ছে নর্মাল অফিস ওয়ার্ক স্টার্ট হবে। যে সমস্ত অ্যাডমিশন সেকশন বা ফিনান্স সেকশন, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, আর ডিপার্টমেন্টে হয়তো আমরা প্রত্যেকে একদিন করে যাব, কিন্তু ক্লাসের কোনো পারমিশন নেই। ক্লাস যেমন অনলাইনে চলছে সেরকমই। ও, আর তোমাদের মধ্যে কাদের কাদের মেশিনে উবুন্টু অলরেডি ইনস্টল আছে? যাদের নেই সেটা জিজ্ঞেস করুন, বেশিরভাগই তো উবুন্টু ইনস্টল আছে, যাদের নেই তাদের একটু জিজ্ঞেস করুন। ঠিক আছে, তাহলে যাদের লোকালি ইনস্টল আছে, কালকে তোমাদেরকে আমি একটা স্টেপস দিয়ে দেবো যে লোকাল মেশিনে কিভাবে ইনস্টল করতে পারবে কোহা। আর যারা যারা ক্লাউড অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে 3 মাসের জন্য ফ্রি পাবে, যেমন আমি পাচ্ছি, তারা ক্লাউডে কিভাবে ডেভেলপ করবে তারও আমি একটা ডকুমেন্ট দিয়ে দেবো। সো ইউ ক্যান ট্রাই দ্যাট, কারণ ঠিক ইনস্টলেশনটাও আছে তো স্যার, শেখা কালকে ওটা দরকার। দিয়ে দিন তাহলে স্যার। স্যার ডেবিট কার্ডে ওটা চার্জ লাগবে? না, ডেবিট কার্ডের শুধু ইনফরমেশনটা তোমাকে দিতে হবে। সেই ক্ষেত্রে ও 3 মাস অবধি তোমার কাছে কোনো চার্জ কাটবে না, এবং 3 মাসের পরে যতক্ষণ না এখানে তুমি দেখছো, ধরো আমি এখানে যদি এটা দেখি, এইখানে তুমি দেখো এখানে দুটো অপশন আছে, একটা যতক্ষণ না আমি অ্যাক্টিভেট বাটনটা ক্লিক করব, ও আমাকে চার্জ কাটবে না। তোমার কাছে বিল আসবে, কিন্তু $0 হিসেবে বিল আসবে। ওকে স্যার। মানে শেষ হওয়ার আগে আমাকে অ্যাক্টিভেট দেখাবে, মানে তোমার ওটা মানে এখন টাকা চাইছে? এই যে তোমাকে প্রতিদিনই ও স্ট্যাটাস দিয়ে দেবে, কদিন আছে, কত টাকা আছে। যেটা তোমার আগে শেষ হবে, তারপর থেকে যদি তুমি অ্যাক্টিভেট না করো, তাহলে তোমার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। আচ্ছা ও স্যার। এই যে ভিএমটা তৈরি করেছে, আমরা দেখো এখানে 3472 যে ভিএমটা তোমরা অ্যাক্সেস করছো, এই ভিএমটা ও ডিলিট করে দেবে। স্যার বলছি যেটা আপনি বলেন উবুন্টুতে তো যারা ধরুন কোহা ইনস্টল করেনি, মাইক্রোসফটে করেছে বা উইন্ডোজে করেছে, তারাও কি, মানে আপনি কালকে যেটা মানে আজকে যেটা বললেন যে উবুন্টুতে করা অ্যাক্সেস করা দেখিয়ে দেবেন, তারাও কি করতে পারবে সেম কাজটা? বুঝলাম না, আরেকবার বলো। কোহা উইন্ডোজে কি করে ইনস্টল হলো? না ওই যে কোহার কাছে যারা আমরা মানে উইন্ডোজ থেকে করেছি। হ্যাঁ, সেটা তো তুমি তোমার লোকাল মেশিনে ইনস্টল করোনি, তুমি ক্লাউডে ব্যবহার করেছো। ক্লাউড একটা ব্রাউজার প্ল্যাটফর্ম, যেটা দিয়ে তুমি ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করেছো। তার মানে কি তুমি উইন্ডোজে ক্লাউড কোহা ইনস্টল করলে? ও, তাহলে মানে উবুন্টু থেকে আমরা করতে পারবো, যাদের উবুন্টু আছে। হ্যাঁ, যাদের উবুন্টু আছে বা যে কোনো লিনাক্স ফ্লেভার আছে, তারা তাদের লোকাল মেশিনে কোহাটা ইনস্টল করতে পারে। এখানে কিন্তু তুমি তোমার লোকাল মেশিনে কোহা নেই, তাই না? আমি যদি এইটাকে ধরো ডিলিট করে দিই বা সাসপেন্ড করে দিই বা স্টপ করে দিই এই ভিএমটাকে, তাহলে তুমি কি আর অ্যাক্সেস করতে পারবে? পারবে না। আর তুমি উইন্ডোজ থেকে কি করে অ্যাক্সেস করছো? তুমি তো উইন্ডোজটাকে একটা ডিভাইস হিসেবে ব্যবহার করছো, সেটা লিনাক্স আমি করছি, দেখতেই পাচ্ছ। আমি তো ব্রাউজার ব্যবহার করেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, তাই না? সুতরাং এরকম নন টেকনিক্যাল কথাবার্তা একদমই বলবে না। কোহা কখনো উইন্ডোজে ইনস্টল করা যাবে না। তুমি যেটা করছো, তুমি একটা অ্যাক্সেস পেয়েছো যেখানে তুমি ওপ্যাক এবং লাইব্রেরির ইন্টারফেসটাকে টেস্ট করতে পারছো নিজের মতো করে, আর কিছু না। যদি তুমি নিজের লোকাল মেশিনে করতে চাও, তখন কি করবে সেটা আমি দেখিয়ে দেবো কালকে। আজকে অবধি আমরা মোটামুটি বেসিক সমস্ত কিছু কভার করে ফেলেছি, রিপোর্ট জেনারেশন, সার্কুলেশন, বেসিক ক্যাটালগিং। এবার অ্যাডভান্স লেভেলের যে ক্যাটালগিংটা, সেইটা আমরা শুরু করব অ্যালং সাইড দা 306 এ। আমি মার্কের ওপর একটা বেসিক ক্লাস নেবো। তারপরে যেমন আমরা সিসিএফ এ বিভিন্ন ধরনের টাস্ক দিতাম, সেরকম টাস্ক দেবো, এবং সেই টাস্কগুলো তোমরা কোহাতেও করতে পারো।
আবার এতেও করতে পারো। আর Z39.50 থেকে ভালো মার্ক তুমি আর কিচ্ছুতে শিখতে পারবে না। তুমি দেখো একটা এডিটেড বুকস কিরকম ভাবে এন্ট্রি হয়, একটা জার্নাল কিভাবে হয়, তুমি একটা ডেটা সেট ডাউনলোড করলেই নিজের মেশিনে এই ক্লাউডে দেখে নিতে পারছো যে কিভাবে কোন ট্যাগ গুলো বেশি ইউজ হচ্ছে, কিভাবে হচ্ছে, তাই না? স্যার আরেকটা কথা ছিল স্যার, হুম। তো বলছিলাম ক্লাসটা স্যার এই 12টা থেকে করা হতে স্যার আর একটু 1 ঘন্টা আগে করলে ভালো হতো স্যার। কোনো শীতের দিকে উপায় নেই, কোনো উপায় নেই, আমার রুটিনের সাথে মিলবে না। আমার শুতে শুতে 2:30-3টে হয়, কিছুতেই আমার 10টার আগে ঘুম ভাঙে না। ইনফ্যাক্ট খোলার পরে আমি আর চাকরি করতে পারবো না, ছেড়ে দিতে হবে, আমি তাই জানি না। যদি প্রতিদিন যেতে বলে, এখন আমাকে ভাবতে হবে যে আমি চাকরি করবো না ছেড়ে দেবো, বুঝেছো যা অবস্থা আমার। আর কিছু থাকলে বলো। স্যার বলছিলাম যে ওই 304 এর যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন ওগুলো A4 সাইজ পেপারে স্যার ওই হাতেই লিখবো তো? না 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 না, কিচ্ছু দরকার নেই। তুমি ওইগুলোকে প্রিন্টও করতে পারো, যে হাতে লিখে কমফোর্টেবল ভাবছো, আমার মনে হয় না দরকার আছে। বেস্ট হচ্ছে তুমি ওয়ার্ডে লিখে টাইপ করে পিডিএফ এ কনভার্ট করে আপলোড করো। আচ্ছা আচ্ছা ঠিক এটা আছে। তোমাদের পক্ষেও সুবিধা। ধরো তুমি কোনো যদি ইমেজ বা ডায়াগ্রাম ওর মধ্যে দিতে চাও, সেগুলো দিতে পারবে, হাতে লিখে তো সেগুলো পারবে না। আর স্যার ওটা কি কোনো ফ্রন্ট পেজ টেজ কিছু করবো নাকি স্যার? পরীক্ষার সময় যেরকম করেছিলাম উপরে নেম রোল নাম্বার ওরকম ওরকম কিছু হ্যাঁ, করবো? নেম আর রোল নাম্বারটা দিয়ে রাখা সবসময় ভালো। তার জন্য একটা পুরো পেজও দিতে পারো, এটা তো তুমি অনলাইনে যদি টাইপ করো তাহলে তো আর পেজ নিয়ে কোনো অসুবিধা নেই, করতেও পারো ওরকম। আচ্ছা স্যার ঠিক আছে। আর রোল নাম্বার বলতে স্যার কোন ইউনিভার্সিটির রোল নাম্বারটা মানে ওই আমাদের এক্সাম রোল, অ্যাডমিটেড এক্সাম, হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ এক্সাম রোল, আর কোন পেপার, কোন হুম হুম হুম। ইউনিট, অ্যাসাইনমেন্ট নাম্বার কত, এগুলো সব উল্লেখ করে দেবে। স্যার ওই তো মানে পরীক্ষার যেরকম ফ্রন্ট পেজটা যেরকম ছিল ওই রকমই দেবো, শুধু টাইমটা এখানে দেওয়া থাকবে না, মানে কটা থেকে কটা টাইম এটাই। আর কোশ্চেন গুলো কিন্তু কোনোটাই তুমি দেখবে না যে আছে, মানে কোনো একটা জায়গা থেকে রেডিমেড পাবে। একটু কিন্তু নিজস্ব চিন্তা ভাবনার জায়গাগুলো রেখো, বজায় রেখো। একটু না পড়লে কোশ্চেন গুলোর কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নেই। হুম। চলো, আর কারোর কিছু আসে কোশ্চেন? না স্যার আপাতত নেই তো। এগুলো দিলেন, এগুলো প্র্যাকটিস করে দেন, তারপরে প্রবলেম হলে কালকে। সিরিয়ালসটা করো, আর কালকে আমি এইটা দেখিয়ে দেবো, একটা ডকুমেন্ট আপলোড করে দেবো, তো ইউ ক্যান ট্রাই ইন ইওর মেশিন অলসো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। 12টা তো স্যার ঠিক কালকে? আছে, হ্যাঁ এই 12টার, হ্যাঁ ওই সময়। ঠিক আছে স্যার।